ভাইয়া বানান বলছে বাস আর আপনি চেঞ্জ করে ফেলেন আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকের এক্সামের সলভ নিয়ে আমরা কথা বলবো একেবারে ক্লাস শেষে। গত দিনে যেখান থেকে শেষ হয়েছে আমরা সেখান থেকেই শুরু করব। আজকে ক্লাসে আমি চেষ্টা করব 10 থেকে 15 মিনিট এক্সট্রা পড়াতে, কারণ ফার্স্ট ডেতে আমাদের কিছু সিস্টেম লস হয়েছিল। ওইটা আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটু একটু করে উঠাই দিতে। যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড়, একটু সময় লাগবে, তো সব কিছু বিবেচনা করেই তোমাদের জন্য এক্সট্রা টাইম, এটা তোমাদের জন্য বোনাস। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো?
তোমরা গল্প মিস করো। তো আজকের ক্লাসে আমি গল্পও বলবো না, বেসিকও বলবো না, গল্প এবং বেসিক দুইটা আমরা ফিউশন করে পড়ব প্রত্যেকটা টপিকেই। সো আজকে আমরা লোহিত কণিকার শেষ কাজের অংশটুকু আমরা শেষ করে রেখেছি। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। লোহিত কণিকার কাজ কী, শ্বেত কণিকার কাজ কী এবং অনুচক্রিকার কাজ কী, কাজগুলো ইম্পর্টেন্ট। আর বাকিগুলো সৃজনশীল কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু আমি একজন ডক্টর, সো আমি বুঝি যে বেসিক এখান থেকে অনেক প্রশ্ন করা যায়, কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরা যেহেতু ডক্টর নন, তো এই জন্য তারা করেন কি যে বেসিকগুলো থেকে কম প্রশ্ন করেন। কাজ কি, এটা কীভাবে মুভ করে, এতটুকুই। তো যাই হোক, আমি তোমাদের সবগুলো ব্যাখ্যাই বলে দিব। এই ব্যাখ্যাগুলো জানলে তোমাদের ভালো লাগবে। আর ব্যাখ্যা যখন জানবা তখন দেখবা যে ধীরে ধীরে বায়োলজিতে যে এত প্রশ্ন তোমাদের মনে চলে আসে, এগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। ঠিক আছে? তো তোমরা যেহেতু 1 মাসের জার্নি করছো আমার সাথে, তো আশা করা যায় যখন আমরা 12টা ক্লাস শেষ করব, তখন এত বেশি প্রশ্নের আনসার তুমি করতে পারবা যেটা তুমি আগে পারোনি। হয়তো বা এখান থেকে শিখে যাওয়া, পাশাপাশি তোমরা তো বই খুলে অনেক পড়বা। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। আজকে আমরা ফিউশন, ঠিক আছে? লোহিত কণিকার কাজটা আমরা শেষ করতে পারিনি আগের দিনে। কাজটা আমরা শেষ করি, দেন আমরা মূল টপিকে চলে যাব। লোহিত কণিকার কাজের ক্ষেত্রে দেখো, তোমরা তো জানোই রেড ব্লাড কর্পাসল, তার প্রধান কাজই হচ্ছে অক্সিজেন কোষ বা টিস্যুতে পৌঁছে দেওয়া। রাইট? কোষ টিস্যু অক্সিজেনটা খাবে কার সাথে? গ্লুকোজের সাথে। গ্লুকোজ যোগ অক্সিজেন তৈরি করে এটিপি, শক্তি উৎপন্ন করলো। ক্লিয়ার? তো তোমরা তো জানো যে রান্না করলে ধোঁয়া উৎপন্ন হবে। তো শক্তি যদি উৎপন্ন করে, এই সময়ে ধোঁয়া উৎপন্ন হয়। ধোঁয়া মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, খারাপ জিনিস। তাকে কি করতে হবে? আবার পাঠিয়ে দিতে হবে আরবিসির কাছে। আরবিসি কিন্তু এই অক্সিজেনটা নিয়ে আসে ফুসফুস থেকে। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসে আরবিসি, ওটা পৌঁছে দেয় কোষ বা টিস্যুতে। কোষ বা টিস্যু গ্লুকোজ এবং অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। ওখানে উৎপন্ন হয় ধোঁয়া বা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা আবার আরবিসিতে আসে, আরবিসি এটাকে আবার ফুসফুসে নিয়ে এসে দেয়। ক্লিয়ার? ফুসফুস এটাকে কী করে? বাইর করে দেয়। তাহলে আমরা একটা বেসিক বুঝতে পারলাম। তাহলে এটা 1 নম্বর বেসিক ছিল। 2, ঘনত্ব 18 ভাব। ঘনত্ব 18 ভাব আমরা তো জানি। রক্ত মানে হচ্ছে প্লাজমা যোগ রক্তকণিকা। ওকে, প্লাজমা মানে কি? পানি। পানির সাথে আয়ন আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, প্লাস ইটসেট্রা। তো এখন চিন্তা করো তো, প্লাজমাতে তুমি যদি রক্তকণিকা আবার যোগ করো, আরবিসি যোগ করলা, তো জিনিসটা বাড়লো না কমলো? বাড়লো। যদি বাড়ে তাহলে কি হয়? পানি কিন্তু ওইটাই আছে, শুধু আমরা লোহিত কণিকাটা দিলাম, দেওয়ার সাথে দেখো পানি ওইটাই আছে, লোহিত কণিকা যোগ হইলো, ঘনত্ব বেড়ে গেল না? ঠিক কি না? ঘনত্ব কিন্তু বেড়ে গেল। ঘনত্ব কি জিনিস? ফিজিক্সে দেখবা, কেমিস্ট্রিতে দেখবা। এখন দেখো, ঘনত্ব বাড়লো। আরবিসি হচ্ছে একটা কোষ। ওকে, তাহলে কোষে কি কি আছে? বিভিন্ন অঙ্গাণু আছে, নিউক্লিয়াস আছে, আর আছে পানি। তাহলে সব কিছু মিলায়ে যেহেতু পানি আছে, কোষটা কিন্তু একটু সজীব। সজীব মানে একটু আঠালো, আঠালো বা ভেজা ভেজা। ঠিক আছে? আঠালো মানে এই জিনিসপত্রগুলো আছে, সাথে একটু পানি দিয়ে দিছো, সব মিলাই আঠালো হয়ে গেল। তোমরা তো জানোই যে একটা কোষের ভেতরে বিভিন্ন অঙ্গাণু আছে, আর সাইটোপ্লাজমে পানি আছে। পানিটা কি? পানিটা আঠালো কিন্তু, রাইট? তাহলে আঠালোটা কি কোথায় ছিল? কোষে। কোষ কি? আরবিসি। আরবিসি দেখো প্লাজমার সাথে যুক্ত হয়ে রক্ত উৎপন্ন করলো, তার মানে রক্তটা এখন আঠালো হয়ে গেল, রাইট?
তাহলে 2 নম্বর বেসিক কিন্তু শেষ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তিন নাম্বার, বাফার। বাফার মানে হচ্ছে ব্যালেন্স করা, ব্যালেন্সিং। বাফার মানে হচ্ছে ব্যালেন্সিং, মানে ভারসাম্য রক্ষা করা। এটা হচ্ছে রক্ত, ধরা যাক এটা হচ্ছে রক্ত, রক্ত আছে, এটা হচ্ছে লোহিত কণিকা। ওকে, রক্তে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে রক্ত কিন্তু তার এই পানির সাথে, মানে রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে দেখো H2CO3 উৎপন্ন করে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো। তাহলে দেখো তো রক্তের কি হয়ে গেল, কার্বনিক অ্যাসিড বাড়লো মানে কি, রক্ত অ্যাসিড হয়ে গেল। কিছু কার্বন ডাইঅক্সাইড এটার ভেতরে প্রবেশ করে, এই যে এখানে, এখানেও তো পানি আছে, কারণ এটাও তো একটা কোষ, রাইট? তাহলে কোষের ভেতরে কিন্তু অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখন কি করবে, এই অ্যাসিডটাকে তুমি যদি ভেঙে দাও, প্রোটন প্লাস বাইকার্বনেট, খেয়াল করছো? আগে ছিল অ্যাসিড, প্রোটন আলাদা করে দিলা, বাইকার্বনেট আলাদা করে দিলা। এইটা কি? এটা একটা ক্ষার, রাইট? এটা একটা দুর্বল ক্ষার। দেখো ক্ষার আমরা পাইলাম এখানে, ছিল অ্যাসিড হয়ে গেল ক্ষার। আবার যদি এমন হয় যেখানে বাইকার্বনেটের পরিমাণ কমে গেল, তুমি শুধু ভাঙছো বাইকার্বনেটগুলোকে, ক্ষার উৎপন্ন করছো, একটা সময় কি হবে, উল্টা হবে। আবার এই দুটো যুক্ত হয়ে আবার বাইকার্বনেট উৎপন্ন করবে, তাহলে আবার অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে এই যে দেখো, কখনো অ্যাসিড কখনো ক্ষার হচ্ছে, এর একটা ব্যালেন্স রক্ষা করে। কে রক্ষা করে? লোহিত রক্তকণিকা। কারণ এই অ্যাসিডটা উৎপন্ন হয় কিন্তু লোহিত রক্তকণিকার ভেতরে বেশি বেশি। বোঝা গেল? তাহলে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করাকে আমরা কি বলি? বাফার বা ব্যালেন্সিং বলি, ভারসাম্য রক্ষা করা বলি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাফারটা ঠিকঠাক না থাকে তাহলে কি হবে? তোমাদের জন্য প্রশ্ন, বাফার যদি ঠিকঠাক না হয়, হঠাৎ করে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল কিংবা ক্ষারের পরিমাণ বেড়ে গেল, কি বিপদ হতে পারে? কমেন্টে বলো খুব দ্রুত। বাফার যদি ঠিকঠাক না কাজ করে, ইশতিয়াক আহমেদ ইফতি বলেছ অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, নুসরাত তাবাসসুম বলেছে এনজাইমগুলো কাজ করবে না, আবদুল্লাহ আফসান বলেছে মানুষ মারা যাবে, রুবা বলেছে এনজাইম ঠিকভাবে কাজ করবে না, এনজাইমের কাজে প্রবলেম হবে, হরমোন কাজ করা বন্ধ করে দেয়। অনেকের আনসার হয়েছে, আমি বলি। এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ না এখানে, এই বিক্রিয়াটার কথাই ভাবো যে রক্তের ভেতর পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, যুক্ত করলো, হয়ে গেল কার্বনিক অ্যাসিড। এই দুইটাকে খুব দ্রুত যেন কার্বনিক অ্যাসিড বানানো যায়, যে কাজ করে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। বোঝা গেল? তো এই এনজাইমটার কথাই ভাবো, এই এনজাইমটা কখন কাজ করছে? যখন এটা তৈরি করার প্রয়োজন পড়ছে, ঠিক না? অ্যাসিড তৈরি করার প্রয়োজন পড়ছে। তার মানে এই এনজাইমটা কখন কাজ করে? যখন অ্যাসিড কম থাকে, যখন ক্ষারীয় থাকে, রাইট? তাহলে একটা সময় দেখো এই এনজাইমটা কাজ করলো এই বিক্রিয়াটাতে, এই দুইটাকে এক করলো, করে অ্যাসিড বানালো। তাহলে এখন অ্যাসিড কি হচ্ছে? বাড়ছে। অ্যাসিড বাড়তে বাড়তে একটা সময় গিয়ে দেখবা যে এনজাইমটা আর কাজ করবে না। কারণ কি? অ্যাসিড বাড়লে সে আর কাজ করতে পারে না। তাহলে এনজাইমগুলো পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। পিএইচ মানে এরা অ্যাসিডে কাজ করবে না ক্ষার অবস্থায় কাজ করবে, এটা নির্ধারিত। অ্যাসিড বাড়লে কাজ করবে না, ক্ষার বাড়লে সে কাজ করে। বোঝা গেল? তাহলে এই এনজাইমগুলো যদি কখনো কাজ বন্ধ করে দেয়, মনে করো অ্যাসিড হচ্ছে অ্যাসিড হচ্ছে অ্যাসিড হচ্ছে, অনেক অ্যাসিড হয়ে গেল, এনজাইমের কাজ করবে? করবে না। এনজাইম যদি কাজ না করে, আমাদের শরীরের কোষের ভেতরে 30,000 প্লাস এনজাইম আছে। এনজাইম যদি না কাজ করে, শরীরে কোনো বিক্রিয়া হবে না, খাচ্ছ খাবারগুলো পরিপাক হবে না,
কিচ্ছু হবে না। যদি পরিপাক না হয় তাহলে শরীরের ভিতর খাবার যাবে না, খাবার যদি না যাও তোমার কোষগুলো শক্তির অভাবে ভুগবে, কিছুক্ষণের মধ্যে সবগুলো কোষ মরে যাবে, পচে যাবে। তার মানে মানুষটাই মরে গেল বা পচে গেল। বোঝা গেল বাফারটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ? বুঝতে পারছো? শেষ। চার, আয়নিক ভারসাম্য। এটা হচ্ছে লোহিত কণিকা, আর এগুলো হচ্ছে পানি, সবগুলো মিলেই হচ্ছে রক্ত। লোহিত কণিকা, এটা প্লাজমা। ঠিক আছে, আমি কিন্তু গতদিনে বলেছিলাম যে ভেতর থেকে বাইকার্বনেট বের হয়ে আসে, বাইরে থেকে চলে যায় কে? ক্লোরাইড। খেয়াল করে দেখো, এটাকে বাইর করছি বলে বিনিময়ে এটা প্রবেশ করছে, তাই না? যদি এটা বাইর হইলো, দেখো নেগেটিভটা বাইর হইলো ধীরে ধীরে, পজিটিভটা ভেতরে ঢুকলো না, তাহলে নেগেটিভটা বাইর হইলো আর একটা বিনিময় নেগেটিভ ভেতরে প্রবেশ করলো। তার মানে ব্যালেন্সটা কিন্তু সমান সমান, তাই না? নেগেটিভ বাইর হয়েছে একটা নেগেটিভ প্রবেশ করছে, ব্যালেন্স সমান সমান। যদি উল্টা পাল্টা হয় তাহলে কী হবে? ব্যালেন্স থাকবে না। দুই পাশে যদি আয়নের পার্থক্য হয় মানে কারেন্টের পার্থক্য হবে, বিভব পার্থক্য, রাইট? বিভব পার্থক্য যদি হয় তাহলে কারেন্ট উল্টা পাল্টা হবে, তখন দেখা যাবে যে সব একদিকে চলে যাচ্ছে কোষের ভেতরে, কিংবা সব কোষের ভেতর থেকে বাইরে যাচ্ছে। যদি বাইরে যায় কোষটা মারা যাবে, রাইট, অভাবে। আর যদি এখান থেকে ভেতরে যায় তাহলে বাইরের কাজগুলো সব বন্ধ হয়ে যাবে, তাহলে মানুষ মারা যাবে, রাইট? অবিশ্রবণিক ভারসাম্য। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? দ্রুত কমেন্ট করো। আচ্ছা, এই যে ক্লোরাইড বাইকার্বনেট কেন বের হচ্ছে, কেন ঢুকছে, এটা কিন্তু আমরা পরের চ্যাপ্টারে গিয়ে পাবো। তাহলে এখন বুঝতে পারছো না মানে কোত্থেকে আসলো ক্লোরাইড, কোত্থেকে আসলো বাইকার্বনেট? যদি এমন প্রশ্ন মনের মধ্যে আসে, টেনশনের কিচ্ছু নাই, সব পাবো আমরা। এই যে এনজাইম কেন পিএইচ নিয়ন্ত্রিত, এটা আমরা পাবো বোটানিতে, এটারও টেনশন নাই। সাবাস, ওরা বুঝতে পারছে। অবিশ্রমণিক ভারসাম্য, মহিবুল্লাহ, অভিশ্রবণ মানে হচ্ছে অসমোসিস, অসমস যোগ অসিস। অসিস মানে কি? প্রক্রিয়া। অসমস মানে হচ্ছে বের করে দেওয়া। বের করে দেওয়ার প্রক্রিয়া। কি বের করে দেওয়ার প্রক্রিয়া? খুব ভালো করে মনে রাখো। ও, তাহলে আমরা ওটা এখানে লিখলাম, সামনে একটা 2 দিলাম, এখানে একটা এইচ দিলাম। কি হলো? কি হলো? পানি। তাহলে অবিশ্রবণ মানে কি? পানি বের করে দেওয়া। ওকে, কোত্থেকে কোথায় বের করে দেবে, এইটা হচ্ছে প্রধান প্রশ্ন। চিন্তা করো, এটা হচ্ছে একটা রক্তনালী, এটা হচ্ছে একটা রক্তকোষ। ওকে, ধরা যাক এখানে এটা হচ্ছে পানি। ওকে, ধরা যাক এখানে এইটা হচ্ছে পানি। তাহলে পানির পার্থক্য আছে কি না? আছে। ধরা যাক এখানে 2টা নেগেটিভ আয়ন আছে। ধরা যাক এখানে হচ্ছে 4টা নেগেটিভ আয়ন আছে। আচ্ছা, 2টাই ধরা যাক, এখানেও 2টা নেগেটিভ আয়ন আছে। তাহলে এই 2টা নেগেটিভ আয়নের জন্য আছে 6 অণু পানি, এই 2টা নেগেটিভ আয়নের জন্য আছে 2 অণু পানি, ঠিক না? একটু চিন্তা করে দেখো তো, পার্থক্যটা কিসে? আয়নে না পানিতে? পানিতে। তাহলে এখন কি হবে? যেহেতু এও সমান, আমি ভাগাভাগি করবো না পানিটা। এখন দেখো কি হয়, এই যে পর্দাটা আছে, পর্দাটা ভেদ করে ভেতরে পানি আসা শুরু হয়। 1 2 3 4, তাহলে 2টা মিশাই দিলাম, কয়টা? এখানে 6টা, আরও একটা এখানে দিয়ে দিলাম 5টা, আর একটা ভাগ করে দিলাম, এখানে একটা, এখানে একটা। পানি সমান হয়েছে, আয়ন সমান হয়েছে।
তাহলে পানিটা বের করে দিল কে? এ বের করে দিল, তাই না? প্লাজমা থেকে পানিটা রক্তরসের ভেতরে চলে গেল। এখন দেখো, যদি আয়নের পার্থক্য না থাকে, সমান সমান থাকে, তাহলে দুটোই বেঁচে থাকবে। কিন্তু পানির পার্থক্য হলেও কিন্তু বাঁচতে পারবে না। চিন্তা কর, তুই হচ্ছে লবণের মধ্যে ডুবে আছিস, বিশাল একটা লবণের পালা, স্তূপ, তুমি লবণের ভেতরে লাফ দিছো। তো ধীরে ধীরে কি হবে, তোমার শরীর থেকে পানিগুলো বের করে করে লবণ নিয়ে নেবে, তাই না? কেন নিবে? কারণ বাইরে আয়নগুলো আছে, আয়ন যেদিকে সেদিকে টানবে। দেখো এখানেও আয়ন আছে, এখানেও আয়ন আছে, সমান সমান আছে বলে দেখো সমান করে ভাগ করে নিছে। যদি এমন হতো এখানে একটা আয়ন, এখানে দুইটা আয়ন, তাহলে দুইটা একটু বেশি পানি নিয়ে নিত। পানির পার্থক্য, আয়নের পার্থক্য, কোষ দুটো বাঁচবে এক জায়গায়, ধনী গরিব এক জায়গায় থাকতে পারে, বামন আর চাঁদ, বামন আর হচ্ছে কোটিপতির মেয়ে একসাথে থাকতে পারে, বাট সিনেমা অনুযায়ী পারে না, সমান সমান হতে হবে। এই হচ্ছে আয়নিক পার্থক্য। ভারসাম্য হয় প্রথমে, এরপর পানির ভারসাম্য হয়, তাহলে আয়নিক ভারসাম্য হয়, তারপর হচ্ছে অসমোসিস, অবিশ্রবণিক ভারসাম্য, মানে পানিটা এখান থেকে বের হয়ে এখানে চলে যায়, তাহলে এটাও ভারসাম্য হয়ে গেল। অ্যান্টিজেন এবং বিলিরুবিন, বিলিভার্ডিন। ধরা যাক এইটা হচ্ছে তোমার রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তোমার রক্তের গ্রুপ হচ্ছে এ বি পজিটিভ। আচ্ছা, পজিটিভটার বাদ দিই, একটা সময় কি আমরা এটা শিখতে পারবো। তার মানে হলো, তোমার যদি আমি লোহিত কণিকাটা বের করি, ওখানে কিন্তু আমি দেখতে পাবো কেন তোমার রক্তের গ্রুপ এ বি, কারণ এখানে এ আছে, এখানে বি আছে, তাই না? তাহলে এই জিনিসগুলোর নামই হচ্ছে অ্যান্টিজেন। ক্লিয়ার? তাহলে অ্যান্টিজেন কিসের জন্য দায়ী? রক্তের গ্রুপিং এর জন্য দায়ী। শেষ। এরপরের কথা হচ্ছে অ্যান্টিজেনটা কোথায় থাকে। খেয়াল করে দেখো, লোহিত রক্তকণিকার ভেতরে যা ছিল বাইরে হয়ে গেছে। খাট ছিল, এখন খাটটাও বাইরে গেছে। ড্রেসিং টেবিল ছিল, আলনা ছিল, সব ছিল, সব বাইরে চলে গেছে। ফাঁকা না? তাহলে ফাঁকা যদি হয়, তোমাদের ম্যাচের কথা চিন্তা করো, তোমার ম্যাচের মধ্যে নেই, আলনা নাই, তাহলে তুমি কাপড়গুলো কোথায় ঝুলে রাখবা? দেয়ালে, রাইট? তাহলে এইটা দেয়াল না, এটা দেয়াল না, এটা দেয়াল না, এটা দেয়াল না। দেয়াল মানে কি? কোষ ঝিল্লি। তাহলে অ্যান্টিজেনগুলো কোথায় থাকে? কোষ ঝিল্লিতে থাকে, এই যে কোষ ঝিল্লি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনগুলো কোথায় থাকে? ওখানেই থাকে, এই যে এখানে হিমোগ্লোবিন, 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 হিমোগ্লোবিন। তাহলে কোষ ঝিল্লিতে হিমোগ্লোবিন থাকে, কোষ ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন থাকার জন্য আমাদের রক্তের গ্রুপ ভিন্ন ভিন্ন হয়। তোমার যদি রক্তে এটা না থাকে, তাহলে তোমার রক্তের গ্রুপ হচ্ছে এ। দুইটা থাকলে এ বি, শুধু বি থাকলে তোমার রক্তের গ্রুপ বি। আমরা শেষ করছি উপরেরটা, এখন বিলিভার্ডিন এবং বিলিরুবিনটা দেখবো। খুব ভালো করে খেয়াল করো এটা, তারপরে আমাদের পড়া শেষ। বইগুলো বোঝা যায়। ধরা যাক এটা হচ্ছে আরবিসিটা 120 দিন পর ভেঙে কি হলো? হিমোগ্লোবিনটা বের হয়ে গেল। ঘর ভাঙলে কি হবে? ঘরে যা ছিল সব পানিতে বা রক্তে উন্মুক্ত হয়ে যাবে, রাইট? কোথায় ঘর ভাঙলো এটা? কোথায় মারা গেল? যকৃতে গিয়ে, প্লিহাতে গিয়ে, রাইট? তাহলে হিম একদিকে চলে আসলো, গ্লোবিন আরেক দিকে চলে গেল। তোমরা তো জানোই প্রোটিন এটা কোথায় যায় জানো। হিমটা ভাঙলে আয়রন একদিকে যায়। আমরা তো সেদিন পড়ছি যে বিলিরুবিন উৎপন্ন করে। এটা যদি বেড়ে যায় তাহলে আমাদের জন্ডিস হয়, জন্ডিসের বর্ণ হলুদ, তার মানে বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ।
রাইট? বিলিরুবিনটা কিন্তু প্রস্রাবের সাথে বের হয়, এই জন্য প্রস্রাবের রঙটা কিছুটা হলুদ হয়। বিলিরুবিন মলের সাথে বের হয়, এই জন্য মলের রং হচ্ছে হলুদ। ক্লিয়ার? কিন্তু বিলিরুবিন সরাসরি উৎপন্ন হয় না, মাঝখানে সে আরেকটা যৌগ উৎপন্ন করে, এর নাম হচ্ছে বিলিভার্ডিন। এর বর্ণ হচ্ছে সবুজ। এটা আগে উৎপন্ন হয়েছে না, এটা আগে উৎপন্ন হয়েছে, এইটা বিলিভার্ডিন সবুজ। কাউকে যদি তুমি মেরে ফেলো তাহলে তার শরীর থেকে রক্তগুলো বাইরে চলে আসবে ত্বকের মধ্যে। ত্বকের মধ্যে রক্তকণিকাটা ভেঙে যাবে না বায়ুমণ্ডলে। কারণ কি? কারণ হচ্ছে সে পানিতে থাকতে হয়, তাকে পানি থেকে বের হয়ে আসলে মাছ মারা যায়। লোহিত কণিকাটা ভেঙে গেছে, তুমি দ্রুত আসছো, তুমি একজন ডাক্তার, ফরেন্সিক স্পেশালিস্ট, এসে রক্তকণিকাটা নিলা, মাইক্রোস্কোপের নিচে দেখলা, তুমি পাইলা বিলিরুবিন, তার মানে এইটার পর এটা হয়েছে, তার মানে সে মারা গেছে একটা নির্দিষ্ট সময় আগে। কিন্তু তুমি যদি এইটা পাও তার মানে তুমি খুব তাড়াতাড়ি আসছো, রাইট? তাহলে লোকটা মারা গেছে অল্প কিছুক্ষণ আগে, ঠিক কি না? কারণ এটা তো আগে উৎপন্ন হয়। তাহলে তুমি কিন্তু দেখতে পাবা যখন সবুজ বর্ণ রক্তটা, মৃত রক্তটা, তার মানে এই লোকটা কিছুক্ষণ আগে মারা গেছে। কতক্ষণ আগে মারা গেছে এটা ডাক্তারদের ব্যাপার, ডাক্তার হলে জানবা। বাট তুমি যদি এটা পাও তার মানে নিশ্চিত থাকো যে আগে এটা উৎপন্ন হয়েছে, তারপরে এটা উৎপন্ন হয়েছে, তার মানে মরে যাওয়া অনেকক্ষণ হয়ে গেল। দেখছো ডাক্তাররা কিভাবে লাশ কতক্ষণ আগে মানে একটা মানুষ মারা গেছে বুঝতে পারে। বায়োলজির ম্যাজিক হলো এটা। তোমরা কি সবাই বুঝতে পারছো? আমরা কিন্তু শেষ করে ফেলেছি। বিলিভার্ডিন কি পরফাইরিন থেকে উৎপন্ন হয়? হ্যাঁ, হিমটা আয়রন একদিকে যায়, এরপর পরফাইরিন হয়, তারপর বিলিভার্ডিন, তারপর বিলিরুবিন। ওকে, আগের দিনে আমি যেটা বুঝিয়েছিলাম। ব্যাঙের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, এটা কি ভুল? তোমরা দেখবা যখন পর্বগুলো পড়বা, দেখবা যে 1 থেকে ধীরে 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 9 নম্বর পর্ব আছে। করডাটা পর্বে দেখবা ক্লাস, প্রথমে মাছ আসে, ব্যাঙ আসে, সরীসৃপ আসে, পাখি আসে, এরপর কি স্তন্যপায়ী। স্তন্যপায়ীর উদাহরণ বলো। আমরা কি স্তন্যপায়ী, আমরা হলাম স্তন্যপায়ী। দেখবা ওখানে স্তন্যপায়ী বা ম্যামালিয়ার বৈশিষ্ট্য লেখা আছে, এদের আর বি সি নিউক্লিয়াস নাই, এদের আরবিসিতে নিউক্লিয়াস নাই। কারণ স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে উন্নত, স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবী দখল করেছে, স্তন্যপায়ী প্রাণীদের কোষগুলোকে এই জন্য বেশি খেতে হয়, বেশি খেতে গেলে বেশি অক্সিজেন নিয়ে যাইতে হবে। এই জন্য করছি কি আমরা নিউক্লিয়াসটা বের করে দিয়ে আমরা হিমোগ্লোবিন বেশি দিছি। তো এখন বলতো এর থেকে এ কম উন্নত না, তাহলে এর রক্তগুলো কি আমাদের মতো হবে? আমাদের রক্তে নিউক্লিয়াস ছিল নাই, তাহলে এর রক্তে নিউক্লিয়াস থাকতে পারে, এর রক্তেও নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু কনফার্ম যে ব্যাঙে নিউক্লিয়াস আছেই। তার মানে এদের স্পেশালিটি লেখা আছে যেহেতু, তার মানে এর আগে যারা ছিল সবারই লোহিত কণিকায় নিউক্লিয়াস ছিল, বাট আমাদের এখানে নাই। আজকে বই খুলে দেখে ফেলবা যে স্তন্যপায়ীর প্রাণীর বৈশিষ্ট্যগুলো লেখা আছে, ওখানে লেখা আছে লোহিত কণিকায় নিউক্লিয়াস নাই। তাহলে ব্যাঙের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকবে। কোন প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে? এইটার উপরে যারা আছে তাদের নিউক্লিয়াস থাকে। ওকে, শেষ। এই যে মাছ, এখন আমার জিগাও রুই মাছে কি নিউক্লিয়াস আছে? বই খুলে দেখে নিবা। ব্যাঙে যদি থাকে তাহলে রুই মাছও থাকবে, কারণ ব্যাঙ মাছের থেকে উন্নত। এই সিকোয়েন্সটা কিন্তু উন্নতর ধারা, এর থেকে এই উন্নত, এর থেকে এই উন্নত, মাছ থেকে ব্যাঙ উন্নত, ব্যাঙ থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, পাখি থেকে আমরা উন্নত। ওকে, এটা আবার বিবর্তনের ধারা।
কোন পর্বগুলো আগে আসছে তারপরে কোনগুলো আসছে। তোমরা যদি ইজাজত দাও তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাব। কমেন্টে বলো। কোন প্রক্রিয়ায় লোহিত কণিকার অন্তস্থ হিমোগ্লোবিন কোষের ভেতর থেকে বের হয়ে যায়? ভাই এই কোশ্চেনটির সলভ ভুল ছিল। আচ্ছা, ভুল যদি থাকে তাহলে তোমরা সঠিক যদি দাগিয়ে থাকো তাহলে তোমরা মার্ক পাবা। বায়োলজি হেডার্সের মার্ক দিয়ে ট্রাস্ট মি কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবো না। তাহলে ছোটোখাটো দু একটা যদি ভুল থাকে আমরা সলভ করব। ওকে, ওরা আমাকে ইজাজত দিয়েছে। উটের আর বিছি আছে কি না? তোমরা যদি আমার এই কোশ্চেনটা করো তোমাদের সবাইকে আমি গুলি করে মেরে ফেলবো। গ্রুপের মধ্যে আমি পোস্ট দিয়েছি, আমি বিশাল একটা আর্টিকেল লিখছি যে উটের রক্তে নিউক্লিয়াস আছে না নাই। আমরাও মানুষ স্তন্যপায়ী, উটও স্তন্যপায়ী, তাহলে উটের রক্তে কিভাবে থাকে? কেন এটা ছড়াইলো গুজবটা? আমাদের লোহিত কণিকা থেকে ওদের লোহিত কণিকার পার্থক্যটা কি, কেন পার্থক্য থাকতে হয়, এটা কিন্তু আমি গ্রুপে পোস্ট দিয়েছি, একটু খুঁজে নাও গ্রুপ থেকে। ওকে, লেট মি স্টার্ট। আজকে আমরা ফিউশন দেখব। আজকে আমরা শুরু করবো শ্বেত কণিকা। ওকে, তোমরা তো জানো কণিকা আর কণা দুটার মধ্যে পার্থক্য আছে। কণা মানে আকারে বড়, কণিকা মানে আকারে ছোট, রাইট? এইটা মানে হচ্ছে কর্পাস। কর্পাস মানে হচ্ছে শরীর, তাহলে এই শরীরটা কর্পাস। এই শরীরটা কি ছোট, যেহেতু কর্পাসল। দেখলা নামটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? তাহলে আমরা এটা একটু মিশাই দিচ্ছি। শ্বেতকণিকার ইংলিশ হচ্ছে হোয়াইট ব্লাড সেল, সেল বা কর্পাসল। মুহিব দেখ, বর্ণ দেখে কি মনে হচ্ছে? সাদা, তাই না? কোথাও কোথাও কিন্তু সাদা বলা আছে, কোথাও কোথাও সাদা বলা আছে যে শ্বেত রক্তকণিকা শ্বেত বা সাদা রঙের। বাট ভালো করে খেয়াল করবা, আমরা যে ইন্টার পড়ছি, আমরা আজমল স্যারের বই ফলো করছি, আজমল স্যারের বই অনুযায়ী কিংবা আমারও মতামত অনুযায়ী সাদা নয়, শ্বেতকণিকা সাদা নয়, এটা হচ্ছে বর্ণহীন। ওকে, বর্ণহীন মানে হচ্ছে লিউকোস। যেহেতু এটা কণিকা তাহলে সাইট, লিউকোস মানে কিন্তু বর্ণহীন। তাহলে ফুল নেম কি হয়ে গেল? লিউকোসাইট, রাইট? এবার দেখো লিউকোসাইট মানে কি? বর্ণহীন, কালারলেস। এখন চিন্তা করে আমি একটু প্রশ্ন করবো তোমাদের, তোমরা মনে মনে আনসার দিবা। একটা মানুষের যদি রঙিন হয় তাহলে সে যদি কোনো একটা জায়গায় খুন করতে যায় সে কি সুবিধা পাবে? আর যে লোকটা বর্ণহীন, যাকে দেখা যাচ্ছে না, নির্দিষ্ট কোনো বর্ণ নাই, তাহলে সে ঝোপের ভেতর থাকলে ঝোপের ছায় কালো হবে। সে যদি পানিতে থাকে পানির কালারের মতো দেখা যাবে, তাই না? তাহলে কিন্তু তার কিল করতে সুবিধা হবে, রাইট? তাহলে বর্ণহীন হওয়ার সুবিধা কি? কিল করতে সুবিধা বা কিলিংয়ে সুবিধা। আরেকটা হচ্ছে কোনো একটা জায়গায় খাবার দিচ্ছে, যদি তোমার ফেসটা পরিচিত হয়, তোমার ফেসে যদি রং করা থাকে তাহলে বুঝবে সে একবার খাবার নিচ্ছে। তোমার শরীরে যদি রং করা না থাকে, বর্ণহীন হও, তাহলে তোমার খাবার আরেকটা নিতে সুবিধা হবে। সেকেন্ড পোটলা নিলা, হয় না? বিরিয়ানি খাইতে গেলে যেটা হয়, এই যে শেখ হাসিনার জন্মদিন চলছে, বিরিয়ানির প্যাকেট বিলি চলছে, তুমি যদি চাও 2টা বিরিয়ানির প্যাকেট নিতে চাও তাহলে তোমাকে কালারলেস হইতে হবে। তাহলে ইটিংয়েও সুবিধা। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো, কালারলেস রক্তকণিকা তাহলে কি করে? কিলিং করে আর ইটিং করে। কি কিলিং আর কি ইটিং করে? জীবাণু। ওকে, তাহলে যে জীবাণুটা আকারে ছোট তাকে খেয়ে ফেলে, যে জীবাণুটা আকারে বড় তাকে মেরে ফেলে। ওকে, কিভাবে মেরে ফেলে? লুক, খেয়ে তাকে মেরে ফেলতে পারে। তাহলে খেয়ে মানে হচ্ছে ফ্যাগো,
ফ্যাগো। ওকে, ফ্যাগো মানে হচ্ছে মেরে খাওয়া, ভক্ষণ করা। এ তো একটা কোষ, তাহলে এদের নাম তখন কি হবে? ফ্যাগো সাইট। সাইট মানে কি? কোষ। তাহলে শ্বেত রক্তকণিকার যারা খায় তাদেরকে বলা ফ্যাগোসাইট। শ্বেত রক্তকণিকার যারা কিল করে, কিল নানাভাবে করা যেতে পারে। জীবাণু আসছে, তার সামনে দাঁড়ালে তুমি একটা বডি নিয়ে তার সামনে দাঁড়াই গেলা, শরীর নিয়ে দাঁড়াই গেলা, তাহলে তুমি অ্যান্টিবডি তৈরি করতে পারো। অ্যান্টিবডি মানে কি? এটা একটা জীবাণু, এটা হচ্ছে একটা শ্বেত রক্তকণিকা, এখানে এসে শরীর থেকে একটা সে জিনিস তৈরি করলো, কাকে দেখে? এরে দেখে এটা তৈরি হলো। তাহলে এই জিনিসটার বিপরীত এটা না, এই বডিটার বিপরীত এটা না, তাহলে যেহেতু বিপরীত তাহলে অ্যান্টি, যেহেতু এইটার বিপরীত বডি তাহলে তার নাম হচ্ছে বডি। ক্লিয়ার? তাহলে শ্বেত রক্তকণিকা কি উৎপন্ন করে? অ্যান্টিবডি। লুক, এখনই আমি তোমাদের আরেকটা জিনিস শেখাই, সেটা হলো অ্যান্টিবডি যে তৈরি করবে তাকে আমরা বলতে পারি না অ্যান্টিবডি যে তৈরি করে। কে তৈরি করে? এইটা আসছে বলেই কিন্তু এটা তৈরি হয়েছে, রাইট? তাহলে এইটার নাম আমরা কি করতে পারি? অ্যান্টিবডি শব্দটাকে আমরা একটু ছোট করলাম, তৈরিটাকে আমরা করলাম জেন। তোমরা তো জানোই জেনেসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া, আর যে তৈরি করে তার নাম হচ্ছে জেন। ফুল নেম কি হলো? অ্যান্টিজেন। এইটা জীবাণু ছিল না ভালো জিনিস ছিল? জীবাণু। তাহলে জীবাণুকে কি বলা হয়? অ্যান্টিজেন, রাইট? জীবাণুর বিরুদ্ধে শ্বেতকণিকা যেটা তৈরি করলো তার নাম কি? অ্যান্টিবডি। ভালো কোনটা? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কাকে মারে? অ্যান্টিজেনকে। কারে দেখে অ্যান্টিবডি তৈরি হয়? অ্যান্টিজেনকে দেখে তৈরি হয়। অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিবডি যে জেনেসিস করে। ওকে, তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? তাহলে এখন বল, শ্বেত রক্তকণিকার কাজ কয়টা? হয় জীবাণুর খেয়ে ফেলে, না জীবাণুর বিরুদ্ধে সে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, তাহলে দেখো আমরা একটা সিকোয়েন্স পড়ছি। শ্বেত রক্তকণিকা পেলাম, তার নাম পেয়েছি, তার বর্ণ পেয়েছি, ব্রিফলি বা সংক্ষিপ্ত আকারে তার কাজ পেয়েছি। এবার আমরা চলে আসি তার নাম, উপাধি, কী জিনিস। ওকে, এখন এটা একটা হিউম্যান বডি। তোমার বাড়ির দরজা দিয়ে যদি চোর আসে তুমি প্রতিহত করবা। জানালা দিয়ে চোর আসলে কি চুপ থাকবা যে দরজা দিয়ে আসার কথা ছিল জানালা দিয়ে আসছে আমি আর কিছু বলবো না? এমন কি হতে পারে? পারে না। তাহলে দরজা দিয়ে আসলে প্রতিহত করবা, জানালা দিয়ে আসলে প্রতিহত করবা। এখন বলো তো, এরা হচ্ছে জীবাণু প্রতিহত করে। তাহলে এই কান দিয়ে একটা জীবাণু আসছে, মুখ দিয়ে একটা জীবাণু আসছে, প্রতিহত করলো, যেগুলো ছিদ্রপথ। এই পাশে ইনজেকশনের মাধ্যমে কোনো কিছু ফুটে গেছে, এখানে যদি আসে সে প্রতিহত করবে না? করবে। তাহলে সারা শরীরে গিয়ে সে কাজ করে। এখন বলতো, সারা শরীরের সব জায়গায় গিয়ে যদি শ্বেতকণিকা কাজ করে তাহলে সে ভ্রাম্যমান না স্থির? ভ্রাম্যমান। ভ্রাম্যমান কি কাজ করছে? প্রতিরক্ষা, রাইট? যেহেতু দলবল সহ কাজ করছে তাহলে তার নাম হচ্ছে ইউনিট। তাহলে শ্বেত রক্তকণিকার আরেক নাম কি? ভ্রাম্যমান প্রতিরক্ষা ইউনিট। ইংলিশ করি আমরা। ভ্রাম্যমান মানে হচ্ছে মোবাইল, প্রতিরক্ষা মানে হচ্ছে ডিফেন্সিভ ইউনিট। বোঝা গেল? ভ্রাম্যমান প্রতিরক্ষা ইউনিট। রক্তের পাহারাদার, শরীরের পাহারাদার, সবখানে গিয়ে কাজ করে। ওকে, শেষ। এবার আমরা একটা ট্রিক শিখব। তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আমি আগের দিকে প্রসিড করব। ভাইয়া, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি পার্থক্যটা আরেকবার বলেন। আমি খুব ভালো করে বলেছি, ক্লাস শেষ করে একবার দেখে নিও, ঠিক আছে? অ্যান্টিজেন তো আরবিসিতে থাকে, তাহলে ডাব্লিউবিসি কি
কিভাবে তৈরি করে? অ্যান্টিজেন তো ডাব্লিউবিসি তৈরি করে না, জীবাণুটার নামই অ্যান্টিজেন। তাহলে আরবিসিতে যে অ্যান্টিজেন ছিল এটা ভিন্ন জিনিস, জীবাণু একটা আসলো তার নাম অ্যান্টিজেন, এটা একটা ভিন্ন জিনিস। এগুলো আমরা ইমিউনিটি বা প্রতিরক্ষা চ্যাপ্টারে গিয়ে বুঝতে পারবো, ডিটেইল পড়াবো তোমাদের। রাফিদ হুসাইন শিহাব, স্যার আমার নেট শেষ, এই নাম্বারে একটু টাকা দেন তো। এটা কমেন্ট করা তোমার একদম উচিত হয়নি। গ্রুপের কাউরের সাথে পার্সোনাল সম্পর্ক তৈরি করা যাবে না। 1 2 নম্বর হচ্ছে ইনবক্সে কাউরে বিরক্ত করা যাবে না, কারণ এরা সবাই তোমার অপরিচিত হলেও তোমার বোনের মতো, তোমার ব্যাচমেট, সবার ফ্যামিলি আছে। যদি দেখে কখনো তুমি এই কাজ করছো কোনো স্টুডেন্টের সাথে, সে আমাদের কমপ্লেন করবে, তার গার্ডিয়ানকে করবে, রেপুটেশন আমাদেরও খারাপ হবে, তোমারও খারাপ হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কাউরে হ্যারাস করলে আমরা নিজের স্টেপ নেব না, এটা আইনগতভাবে স্টেপ নেওয়া হবে, খুব সাবধান। অ্যান্টিজেন যদি অ্যান্টিবডি মেরেই ফেলে, অ্যান্টিজেনকে যদি অ্যান্টিবডি মেরে ফেলে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কেন তৈরি করে? ব্যাপারটা আসলে এরকম না। যদি বাঘ আসে তাহলে কিন্তু আমাদের 100 জন নিয়ে রেডি হইতে হবে, যদি সাপ আসে 3 জন হলেই হয়। তাহলে অ্যান্টিজেন যেরকম আসছে তারে দেখা তৈরি করলো কিন্তু ডাব্লিউবিসি, তারে দেখা তার বিরুদ্ধে কি দাঁড় করানো যাবে সেইটা তৈরি করলো, তারে দেখা। এই জন্য তার নাম হচ্ছে অ্যান্টিজেন, যে ওরে দেখা তৈরি হলো, যেহেতু ওর নাম হচ্ছে অ্যান্টিজেন, যে অ্যান্টিবডি তৈরি করে। বাট তৈরি তো করলো ডাব্লিউবিসি, তারপর দুইটা একসাথে হবে, হয়ে নিউট্রাল হয়ে যাবে, দুইটা মিলে ধ্বংস হয়ে যাবে। জীবাণু হচ্ছে অ্যান্টিজেন, ইয়েস। অ্যান্টিজেনকে দেখে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেন তৈরি করে না। আমি কিন্তু এটাই বলেছি, বারবার বলছি। তাহলে আমরা এই পর্যন্ত আসছি, এখন পরিমাণ দেখব কতটুকু থাকে। আচ্ছা তোমাদের বলো তো, সাধারণ মানুষ, সাধারণ স্বাভাবিক মানুষ, আর একটা আছে অসুস্থ মানুষ, প্রতিরক্ষা কার দরকার বেশি? তোমাদের সবাইকে আমি প্রশ্ন করছি, প্রতিরক্ষা কার বেশি? এর বেশি দরকার না এর বেশি দরকার? এর বেশি দরকার, রাইট? আবার দেখো তো, একটা হচ্ছে বয়স্ক মানুষ, আর একটা হচ্ছে শিশু মানুষ, বাচ্চা বা নবজাতক। প্রতিরক্ষা এর বেশি দরকার না শিশুর দরকার? পৃথিবীতে কে আসলো কেবল? এ আসলো, এর শরীরে কোনো প্রতিরক্ষা নাই, পৃথিবীতে আসলো। তোমরা কি করবা? অমুকের একটা বাচ্চা আছে, কোলে নিবা, ওলে এলে এলে গাল টানাটানি করবা, গালের মধ্যে একটা চুমা দিবা, পেটের মধ্যে করবা, তাই না? এগুলো যদি করো, তোমার মুখের মধ্যে জীবাণু নাই, তোমার হাতে জীবাণু নাই, বাচ্চা ওই জীবাণু চেনে? বাচ্চার শরীর চেনে না, তাহলে তার গায়ে দিয়ে দিলা, মুখ দিয়ে দিলা, চুমু দিলা, নতুন একটা কাপড় পরাই দিলা, ওখানেও জীবাণু। তাহলে বাচ্চাকে তো জীবাণুর বিরুদ্ধে ফাইট করতে হবে। আমাদের শরীর কিন্তু চেনে যে এটা আগে আসছিল, আমাদের শরীর কিন্তু প্রিপেয়ার্ড থাকে সবসময়, বাচ্চাদের তো নাই। তাহলে বাচ্চাদের বেশি বেশি লাগবে প্রতিরক্ষা। তাহলে বেশি প্রতিরক্ষা লাগলে ডাব্লিউবিসি বা শ্বেতকণিকা বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। ওকে, তাহলে শিশু দেহে এবং অসুস্থ শরীরে বেড়ে যায়। ওকে, লুক, এবার আমরা অন্যভাবে চিন্তা করি। পৃথিবীতে কেবল আসলো নবজাতক, এ যদি একটু বড় হয় তাকে আমরা বলবো শিশু। শিশু যদি আরেকটু বড় হয় তাকে আমরা বলবো অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক। এ বি সি, তোমরা একটু ক্রমটা লেখো তো, কার শরীরে বেশি ডাব্লিউবিসি থাকতে হবে একটা ক্রম লেখো। আমি এ বি সি দিলাম, কোনটার পর কি হবে শুধু এ বি সি দ্বারা প্রকাশ করবা। কার বেশি দরকার এটা আগে, একটু কম দরকার তারটা, আরও কম দরকার তারটা।
তোমরা একটু লেখো দ্রুত কমেন্টে। আব্দুল আহাদ ফার্স্ট কমেন্ট, এবিসি 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 হবে, এবিসি হবে। লুক, নবজাতক বলা হচ্ছে 28 দিন বয়স পর্যন্ত। লিখবা, লেখা আছে নিও নেট। নিও মানে নতুন, নেট মানে হচ্ছে বাচ্চা, ওলে লেলে। ওকে, শিশু মানে হচ্ছে 28 দিনের পর থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত। 18 বছর বয়স পর্যন্ত, 18 বছর পার হয়ে গেলে সে পূর্ণবয়স্ক। ওকে, আর তোমরা 18 বছর বয়স না, এর মধ্যেই কত কি শিশু বয়সে। তো যাই হোক, এখন আমরা বইয়ের মধ্যে কি বলা আছে, এর বেশি থাকবে, তার থেকে কম, তার থেকে কম। কিভাবে মনে রাখবা? এইভাবে মনে রাখবা, 9, 6, 4। আমরা পড়ছি এদের দেহে ডাব্লিউবিসি এর পরিমাণ। ওকে, এইভাবে মনে রাখবা, 9, 6, 4। খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। এবার কিভাবে তুমি পরের লিমিটটা বের করবা, পরের ডিজিটটা কিভাবে বের করবা? 9কে 3 দ্বারা গুণ দিলে কত হয়? 27। 6কে 3 দ্বারা গুণ দিলে কত হয়? 18। 4কে 3 দ্বারা গুণ দিলে কত হয়? 12। দেখো, কে কে কে, এগুলো হাজার। বইয়ে যেটা আছে আমি ওটাই বোঝাচ্ছি। আমি প্রথমে ট্রিকটা দেখালাম। লুক, নবজাতক বা 2 বছরের কম বয়স্কদের থাকে 9 থেকে 27,000। 2 বছরের বেশি বাট শিশু 18 বছর পর্যন্ত 6 থেকে, সরি ভুল হয়ে গেছে, 28 দিন বয়স পর্যন্ত 9 থেকে 27। 28 দিন থেকে 2 বছর পর্যন্ত শিশু 6 থেকে 18,000। 2 বছরের বেশি লাইফ লং 4 থেকে 12,000। এই পর্যন্ত শেষ। এবার আমি এক্স্যাক্ট সংখ্যাগুলো দেখাবো কীভাবে মনে রাখা হয়। লুক, এর সাথে আমরা 3 যোগ করব। কত হলো? 30। তাহলে 9 থেকে কত হাজার? 30,000। 3 যোগ করছি এখানে, তাহলে এইগুলোতে আমরা 3 বাইর করে দেব। এখান থেকে 1 বাইর করে দাও, তাহলে 1 বাইর করে দিলাম। আরও কত বাইর করে দিতে হবে? 2। তাহলে এটা কত হলো? 17। এটা কত হলো? 10। এইভাবে মনে রাখবা। তাহলে দেখো, 9 থেকে 30,000, 6 থেকে 17,000, 4 থেকে 10,000। এখন বলো তো তোমাদের শরীর কোনটা বলছে এখানে? আমি বলি, এটা হচ্ছে 28 দিন বয়স পর্যন্ত, এইটা হচ্ছে 28 দিন থেকে 2 ইয়ার, এটা হচ্ছে মোর দ্যান 2 ইয়ার থেকে, মোর দ্যান 2 ইয়ার থেকে পূর্ণবয়স্কদের। তোমাদের কোনটা? এটা না? অনলাইনে যারা ক্লাস করছে তাদের কোনটা? এইটা। অনেকে আছে এইটা তোমাদের অনলাইনের মধ্যে, তাই না? নাই, অনেক শিশু আছে, নবজাতকও আছে। তো এখন দেখো কি হয়েছে। এটা 9 থেকে 30,000, 6 থেকে 17,000, 4 থেকে 10,000। ভালো করে খেয়াল করো, আমি আরেকটু এডিট করে দিই। এটা হচ্ছে 6.2, 6.2 থেকে 17K, 4 থেকে 10। আচ্ছা, অ্যাভারেজ করো তো এই দুইটার কত হয়? 10 আচ্ছা 14, 14কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 7K। এখন বলো তো আমাদের শরীরে ডাব্লিউবিসির অ্যাভারেজ পরিমাণ কত? 7,000। সবাই কি বুঝতে পেরেছো? আমাদের শরীরের অ্যাভারেজ। শেষ। ভাইয়া, শিশুতে তো 6,200 থেকে 17,000, 6,200 থেকে 17,000, 4 থেকে 10K। এই যে 4 থেকে 10K। ও আচ্ছা, নবজাতক কারা? যারা এবার ফার্স্ট মান্থে ভর্তি হয়েছে তারা হচ্ছে নবজাতক।
নবজাতক তারাই যারা গ্রুপের মধ্যে লিঙ্ক পোস্ট করার পরও, নিজে পাসকোড দেওয়ার পরও ইনবক্সে আমার নক দাও, ফোনে আমাদের কল দাও, কমেন্টের মধ্যে লিখতে থাকো পাসকোড কি। নবজাতক কিছু জানে না। তো ধীরে ধীরে যেটা হয়, বাচ্চারা বয়স বাড়ে, একবার করে অভিজ্ঞতা হয়, ওরা ওটা সারা জীবন ফলো করে। তোমরা শিখে ফেলছো, নেক্সট টাইমে পাসকোড কোথায় এটা দেখবে না। পোস্টটা আগে তো পড়ো, প্রশ্নটা তো আগে তো পড়ো, তারপর আনসার করো। প্রশ্নের মধ্যে লেখা আছে এরিথ্রোব্লাস্ট, লুক কি করছে এরা। এরিথ্রোসাইট মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বাড়ায়। ভালো করে খেয়াল করো তো, সাইট মানে কোষ, নিউক্লিয়াস আছে, সাইটে আছে নাই। নিউক্লিয়াস যদি না থাকে এ কি বংশ এক করতে পারবে, কোষ বিভাজন করতে পারবে না। তাহলে মাইটোসিস কেন আসে এখানে? তাহলে এটা সঠিক নয়। সঠিক কোনটা হতো? ব্লাস্ট যদি দিতাম, কারণ ব্লাস্টটাই হচ্ছে স্টেম সেল, ব্লাস্টটাই হচ্ছে প্রথম কোষ। ব্লাস্টে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস হলেই সে বিভাজন করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়, তাই না? তাহলে প্রশ্নটা তো আগে দেখো। লুক, কত মিনিট হয়েছে ক্লাস? 51 মিনিট 21 সেকেন্ড। আমি এই যা দুইটা লাইন আছে পড়া শেষ করেই তোমাদের একটা ব্রেক দিব। ব্রেকের পর আমরা এগুলো সলভ করব, পাজল সলভিং। ওকে, লুক, উপাধি শেষ, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট, পরিমাণ শেষ। এবার চলে আসি আমরা পরিমাণ বাড়লে, কমলে বা অন্য কিছু হলে কি হয়। শ্বেতকণিকা বাড়তে পারে, শ্বেতকণিকা স্বাভাবিকের তুলনায় কমতে পারে, শ্বেতকণিকা বাড়তেও পারে। খুব ভালো করে, বাড়তে পারে। শ্বেতকণিকা হ্রাস পেতে পারে। শ্বেতকণিকা এই যে বৃদ্ধি, দেখো সাইন, বৃদ্ধি পাচ্ছে কিন্তু মন খারাপ, তার মানে হচ্ছে শ্বেতকণিকাগুলো ফাংশনাল নয়, অস্বাভাবিক। দেখছো, বৃদ্ধি পেতে পারে নর্মালগুলাই, হ্রাস পেতে পারে নর্মাল শ্বেতকণিকায়। আবার শ্বেতকণিকাগুলো নষ্ট কিন্তু সংখ্যা বেড়ে গেছে। বিপদ কি হতে পারে? এদের নাম কি কি ভালো করে খেয়াল করো। কে বাড়ছে? WBC মানে লিউকোসাইট, রাইট? লিউকোসাইট বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে একটা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া, ওসিস। তাহলে ফুল নেম কি হলো? বানানটা ভুল হয়েছে, লিউকোসাইটোসিস, ফুল নেম একসাথে। এখন যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ লিউকোসাইটোসিস, তোমরা দেখবা লিউকোসাইট, ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, মানে সংখ্যা বৃদ্ধি বা জন্ম নেওয়ার প্রক্রিয়া। বেড়ে গেছে, এবার যে কমে যায়, ভালো করে খেয়াল করো। লিউকোসাইট কমে যাওয়া মানে কি? দারিদ্রতা, পোভার্টি, রাইট? পোভার্টি মানে কি? পেনিলেস, পেনি মানে কি? পয়সা, তাই না? পয়সা নাই, দারিদ্রতা। তাহলে ফুল নেম কি হবে? লিউকো, পোভার্টি বলো আর পেনি থেকেই বলো পেনিয়া। দেখছো? তাহলে পেনিয়া মানে কি? পোভার্টি। পেনিয়া মানে কি? দারিদ্রতা। দারিদ্রতা মানে কি? কমে যাওয়া। তাহলে লিউকোপেনিয়া মানে কি? লিউকোসাইটের পরিমাণ কমে যাওয়া, শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া। ওকে, থার্ড, লিউকোসাইট। ভালো করে দেখো, লিউকোসাইট বৃদ্ধি পেয়েছে কোথায়? রক্তে। ওকে, সাইট মানে কি? কোষ। পরিণত না অপরিণত? পরিণত। যদি কখনো এমন হয়
যে লিউকোসাইটটা ব্লাস্ট মানে অপরিণত, যারা অপরিণত তারা কাজ করতে পারে না, তাহলে এইটা কি কার্যক্ষম, এইটা অকার্যকর। তাহলে খেয়াল করে দেখো, যদি ব্লাস্ট বা অপরিণত লিউকোসাইটগুলো বেড়ে যায়, সে তো বাচ্চা, সে তো কাজ করতে পারবে না, অপরিণত, তাহলে এটা কিন্তু বিপদের কারণ। তাহলে এটাকে আমরা বলি লিউকোব্লাস্ট, রক্তে বেড়ে গেছে, ফুল নেম হচ্ছে লিউকোমিয়া। বানান যদি ভুল হয় দেখে নিবা। লিউকেমিয়া, লিউকোমিয়াই মানে হচ্ছে এটা একটা ক্যান্সার। বোঝা গেল? তোমরা তো জানোই যে অস্বাভাবিক কোষ বৃদ্ধি কেই বলা হয় ক্যান্সার বা টিউমার। দেখো তো বেড়ে গেছে না, জিনিসগুলো অস্বাভাবিক ছিল না, তাহলে পুরো জিনিসটাই তো ক্যান্সার হবে, লিউকোমিয়া। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ মিয়া? মিয়া কি মিয়া বাড়ির বউ? দেখো, লিউকো মানে হচ্ছে লিউকোসাইট মানে শ্বেতকণিকা, অমিয়া মানে হচ্ছে, মিয়া মানে হচ্ছে রক্ত, মিয়া মানে হচ্ছে রক্ত। এই মিয়াটা কোত্থেকে আসে? লুক, হেইম থেকে আসে, হেইম মিয়া। এই যে এখান থেকে আসে মিয়াটা, বোঝা গেল? হেইম মানে রক্ত, মিয়া মানে হচ্ছে রক্ত। এটা হচ্ছে হাইমা। MIA, মিয়া। মনে থাকবে সারা জীবন। তোমরা কি সবাই বুঝতে পেরেছ? তোমাদের আমি এখন প্রশ্ন দিব, তোমরা কমেন্ট করবা, আমরা 6 মিনিটের একটা ব্রেক দিব। তার আগে শুধু আমি একটুকু বলে যাই যে 3টা লাইন আছে, 3টা লাইন ধরে আমি কি বোঝাচ্ছি। তোমরা যখন লোহিত কণিকা পড়ছো, পরিমাণ পড়ছো লাখে, তাই না? ওই যে 54 লাখ, 48 লাখ, 70 থেকে 80 লাখ, 80 থেকে 90 লাখ, লাখে পড়ছো। বাট WBC যখন পড়লা তখন দেখলা তোমাদের শরীরে মাত্র গড়ে 7,000, 4 থেকে 10,000, রাইট? হাজার। তাহলে RBC আর WBC যদি অনুপাত করিস, তাহলে দেখবি যে 700টা RBCর বিরুদ্ধে মাত্র একটা WBC। এই অনুপাতটা আসে, একটু উল্টায় দেয়, এখানে দেবে WBC, এখানে দেবে RBC, 700 একই থাকবে। ভালো করে প্রশ্ন খেয়াল করবা। আরেকটা কথা, এই এক মানেই হচ্ছে টোটাল যে রক্তটা আছে তাতে WBCটা হচ্ছে 1%। এটা এত কম থাকে। ক্যান্সার নিয়ে আমি 2-1টা কথা বলতে চাই, খুবই ইন্টারেস্টিং কথা। তোমরা যদি শুনতে চাও ব্রেকের আগে কমেন্টে বলো যে বলেন, তারপর ব্রেকে যাও, না হলে আমি ব্রেকের পর বলবো। লাগবে এটা ক্যান্সার থেকে যে প্রশ্নটা বলতে চাচ্ছি। স্টুডেন্ট কোথায় আপনারা? জি স্যার, বলেন বলেন বলেন। হ্যাঁ, মারিয়া ইসলাম, তুমি বলেছো ভাইয়া আজকে এক্সামের অনেক কোশ্চেন মাত্র পড়ানো টপিক থেকে করা হয়েছে, যার ফলে অনেক কোশ্চেনের আনসার আমরা পাইনি। আমি বলে রাখি, আমি যতটুকু পড়াই ততটুকু থেকেই প্রশ্ন করি, কিন্তু আজকে আমি ওইটা থেকে প্রশ্ন করেছি এই জন্যই যে আমি দেখলাম যে 4টা লাইন বাকি আছে। 4টা লাইন তোমরা ট্রাই করছো কিনা? তোমরা 4টা লাইন থেকে ট্রাই করোনি, আফসোস।
এটা আজকে গিয়ে যদি আমরা কোনো কারণে লিম্ফোসাইট মোনোসাইট না পড়াতে পারি, পরের দিনে যদি আমি ওখান থেকে একটু দেখতে চাই যে তোমরা আগে অল্প একটু পড়ে রাখছো কি না, খুব বেশি দূরে যাইতে হবে না, তোমরা জাস্ট দেখবে যে টপিকটা যেখানে শেষ অল্প একটু বাকি আছে কিনা একটু দেখে রাখবা। মাঝে মাঝে দেবো, বাট আমার প্ল্যান নাই, এইরকম প্ল্যান আর নেক্সট টাইমে নাই। ওকে, তারা শুনতে চায় ক্যান্সার থেকে। ক্যান্সারের নাম কি ছিল? লিউকেমিয়া। ওকে, লিউকেমিয়া মানে কি? শ্বেতকণিকা বেড়ে গেছে, শ্বেতকণিকা বেড়ে গেছে। লোক কোথায় বেড়ে যাচ্ছে? জন্মস্থানে, মানে জন্মস্থানেই তো জন্ম নিচ্ছে, তাই না? জন্মস্থান মানে কোথায়? অস্থি। অস্থি মানে কোথায়? অস্থির ভেতরের মজ্জা। মজ্জা মানে কোথায়? লাল অস্থি মজ্জা। ছবি দেখাই আমি। এটা হচ্ছে হিউমেরাস, ফিমারের সাথে বেশি মিলেছে। তো এই যে এখানে যেগুলো আমরা কামড়ায় খেতে মজা পাই বেশি, যে মাংসটুকু একটু নরম, এখানে কিছু কোষ আছে, এগুলাকে বলা হয় লাল অস্থি মজ্জা। এরাই আসলে রক্ত উৎপন্ন করে। ওকে, তো দেখতো এখান থেকে কয় ধরনের রক্ত উৎপন্ন হয়? আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। ওকে, এখন দেখ ক্যান্সার কার হয়েছে? ডব্লিউবিসির। তাহলে ডব্লিউবিসির পরিমাণ আগে যতটুকু হতো এখন তার থেকে বেশি উৎপন্ন হচ্ছে। ফ্যাক্টরিতে যদি এইটাই বেশি উৎপন্ন হয় তাহলে এইগুলা কি হবে? ঠিকঠাক কাঁচামাল পাবে? পাবে না। তার বৃদ্ধি কি হবে? তার জন্মের পরিমাণ কমে যাবে। প্লাটিলেট কি হবে? জন্মের পরিমাণ কমে যাবে। ওকে, তাহলে যদি কখনো লিউকেমিয়া হয়, শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে, অনুচক্রিকা এবং লোহিত কণিকার পরিমাণ কমে। এটা কিন্তু বইয়ে লেখা আছে। কিভাবে হয় এটা হলো তার ব্যাখ্যা। কারণ একজনই উৎপন্ন হচ্ছে বেশি, কারখানায় কাঁচামালও তারা বেশি নিচ্ছে, মানে জন্ম হতে যা যা লাগে তার শরীরে। এবার একটু খেয়াল কর, আরবিসি যদি কমে যায় তাহলে কি হবে? রক্ত বেশি হবে না কমে যাবে? রক্ত স্বল্পতা। এদিকে রক্ত স্বল্পতা মানে কি? অ্যানিমিয়া হয়েছে, এ রোগের নাম হচ্ছে অ্যানিমিয়া। রক্ত স্বল্পতা যদি হয় তাহলে ঠিকঠাক অক্সিজেন পাবে? পাবে না, কমে যাবে। তাহলে এই লোকটা কি হবে? শ্বাসকষ্ট হবে। অক্সিজেন যদি কমে গেছে, এইভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে লোক, শ্বাসকষ্ট যদি হয় তাহলে অক্সিজেনের পরিমাণ যদি কমেও যায় তাহলে এই লোকটা কি শরীর দুর্বল হবে না? হবে কি না? দুর্বল মানে কি? এই শরীরে তুমি ঠিকই গ্লুকোজ খাচ্ছ, ভাত খাচ্ছ, কিন্তু এগুলার সাথে ভাঙার জন্য অক্সিজেনটা নাই, কমে গেছে। তাহলে গ্লুকোজ ঠিকঠাক ভাঙতে পারবে না, এটিপি উৎপন্ন হতে পারবে না। এটিপি মানে হচ্ছে শক্তি। তাহলে কোনো লোকের যদি ডাব্লিউবিসি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ক্যান্সার হয়, তার দুর্বলতা থাকবে, শ্বাসকষ্ট থাকবে, এই কারণে। আরেক দিকে দেখো, প্লাটিলেট কমে গেছে, তাহলে কি হবে? এর কাজে তো হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তাহলে এখনও রক্ত জমাট বাঁধবে, ঠিকঠাক বাঁধবে না। যেখানে একটু আঘাত পাবে, কিছু পাবে, শুইছো, ঘুম থেকে উঠে দেখবা চামড়ার নিচে এরকম রক্তপাত হয়ে আছে, কিংবা লাল কালশিটে পড়ে আছে। বোঝা গেল? এই লক্ষণ দুটোর পড়ার দরকার নাই, এই অংশটুকু আর এই অংশটুকু। বাট আমি এই জন্যই বললাম যে প্রত্যেকটা লক্ষণের ব্যাখ্যা আছে। বায়োলজির মজা হলো এটাই। আমি আমার কথা শেষ করেছি ব্রেকের আগে। 6 মিনিট ব্রেক, এরপর আমরা ফিরে আসছি। 6 মিনিটে একটু হাঁটাহাঁটি করো, ব্যালকনিতে যাও। ফেসবুকিং করবা না, ফেসবুকে হোম পেজে ঢোকার দরকার নেই। ব্রেনটাকে একটু রিল্যাক্স দাও। স্টপ ওয়াচ অন করো।
হ্যালো দেয়ার, আমরা আবার ফিরে আসছি। ব্রেক শেষ। কত মিনিট চলে গেছে? ক্লাসের ভিডিও কি আছে? চলছে? কি কারণে লিউকেমিয়া হয় এটা আজকের প্রশ্নের টপিক নয়, আমরা এটা পড়াবো না। একজন প্রশ্ন করেছো যে ভুলে গেছি প্রশ্নটা। যাদের প্রশ্ন ছিল কিছুক্ষণ আগে কমেন্ট করছো শেষের দিকে, কাইন্ডলি কমেন্টগুলো আরেকবার লিখো, আমি ওটা আবার দেখব। আচ্ছা, একটা শব্দ দেখি আমরা, অনাক্রমতা। বলা আছে যে আমাদের শ্বেতকণিকা অনাক্রমতা নিয়ন্ত্রণ করে বা অনাক্রমতা রক্ষা করে। শব্দটা দেখলেই কিন্তু এটার অর্থ বোঝা যায়। আক্রমণ প্রসেস। আক্রমণ প্রসেস। আপাতত তাটা ভুলে যাও, অনাক্রমণ মানে আক্রমণ। তোমাদের শরীরে জীবাণু আক্রমণ করছে, শ্বেত রক্তকণিকা আসতেছে, এসে বাধা দিচ্ছে, তাকে মেরে ফেলতেছে। তার মানে আক্রমণ করেও লাভ হচ্ছে না, পুরো ব্যাপারটাকে বলা অনাক্রমণ। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে প্রতিরক্ষা, এটাকেই বলা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি, ক্লিয়ার? ইমিউনিটি পুরো বাংলা হচ্ছে অনাক্রমতা। অনাক্রম যদি ঘটক হয় তাহলে অনাক্রমতা হচ্ছে ঘটকালি। ঘটকালি মানে হচ্ছে ঘটনাটা, ক্লিয়ার? অনাক্রমতা মানে হচ্ছে তোমার শরীরে জীবাণু আক্রমণ করতে পারছে না। এটা হচ্ছে ইমিউনিটি। বিস্তারিত আমরা পড়বো ইমিউনিটি চ্যাপ্টারে গিয়ে। খুবই ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট ইয়ারে আছো তারা ভাবছো যে এই চ্যাপ্টার তো আমাদের শুরুতে নাই, ক্লাসের শুরুতে। বলে রাখি, ক্লাসের শুরুতে নাই, কিন্তু তোমাদের কোর্সটা এত দ্রুত শেষ হবে কলেজে গিয়ে যে পড়ার সুযোগ পাবা না, কেউ ডিটেল পড়াবে না, তখন তুমি পড়বা বিপদে। বায়োলজি এখন কাভার করে রাখবা মানে হচ্ছে অ্যাডমিশনের জন্য কাভার হয়ে গেল। ট্রাস্ট মি, শুধুমাত্র বায়োলজি ভালো করে পড়ে রাখলে তুমি এত চমৎকার সব সাবজেক্টে এমনিতেই চান্স পাবা। বুয়েট প্রিপারেশন নিচ্ছ, বায়োলজি ক্লিয়ার, ফিজিক্স হয়ে যায়, কেমিস্ট্রিটা একটু দেখলে তোমার ঢাকা মেডিকেল কিংবা মেডিকেল হয়ে যাচ্ছে। বুয়েট পরীক্ষা দিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং দিচ্ছ বা মেডিকেল দিচ্ছ, বায়োলজি ভালো থাকলে তোমার এগ্রি ইউনিভার্সিটিতে ডিভিএম হবে, ফুড ইঞ্জিনিয়ার হতে পারবা, এগ্রিকালচারে ভালো করতে পারবা। এগুলোতে বিসিএসে অনেক সিট। আবার আমরা বিসিএসে চলে আসছি ঘুরে ফিরে, বাদ দাও। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ভালো করো, ফার্মেসি বলে একটা সাবজেক্ট আছে, শেষ করলেই বড় বেতনে স্যালারি। কিংবা মাইক্রোবায়োলজি, তাহলে তুমি ল্যাবে কাজ করবা জীবাণু নিয়ে। যে এখন মাইক্রোবায়োলজিস্টের দাম অনেক বেশি। ইমিউনিটি ভ্যাকসিন কারা তৈরি করছে? মাইক্রোবায়োলজিস্টরা, রাইট? এই যে করোনার সময়, কোভিডের সময় তুমি পেতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুব অসাধারণ একটা সাবজেক্ট। ওকে, তো এই হচ্ছে ঘটনা। তো যারা বায়োলজি পড়ে রাখছো ভালো করে, কলেজে গিয়েই বুঝতে পারবা যে তুমি কে, তোমার ফ্রেন্ডরা কারা। আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। আমি বলেছিলাম এরা হচ্ছে ভ্রাম্যমান প্রতিরক্ষা ইউনিট। তার মানে এরা রক্তনালীতে ঘুরছে। তোমার এখানে কোষ আছে, কোনো কারণে একটা জীবাণু এখানে এসে প্রবেশ করলো,
একটা জীবাণু চলে আসলো, তাহলে এরা করবে কি, রক্তনালীগুলো ভেদ করে কৈশিক জালিকা আগে রূপান্তর হয়, তারপর কৈশিক জালিকা কী জিনিস আমি পরে বোঝাবো, আপাতত এটাই দেখো, রক্তনালী ভেদ করে এরা এখানে যায়, এখানে চলে আসলো, তার মেরে ফেলবো এখন, দেখছো? তো এই জন্য একে বলা ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট, যেখানেই যাক না কেন, জীবাণু আসুক না কেন, সেখানেই যায় এরা। শুধু এইটাই না, জীবাণুকে মেরে ফেলার পর এরা একটা স্মৃতিকোষ তৈরি করে, একটা মেমোরি, সারা শরীরে এটা ঘুরে বেড়ায়। তাহলে তোমার জীবনে যদি একবার পক্স হয়, দ্বিতীয়বার যদি কখনো পক্সের জীবাণু তোমার শরীরে আসে, তোমার শরীরে কিন্তু স্মৃতিগুলো ঘুরে বেড়াচ্ছে, আসলেই সে জানে কিভাবে তোমাকে প্রতিহত করতে হয়, তাহলে সে সেইভাবে তোমাকে সাথে সাথে প্রতিহত করবে। তাহলে তোমার শরীরে পক্সের জীবাণু কাজ করতে পারবে না। পক্স একবারই হয়, রাইট? অনেক রোগ আছে জীবনে একবারই হয়, এদের জন্য সম্ভব। তো আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ আছে, এটা হচ্ছে যকৃৎ, এটা হচ্ছে আমাদের ব্রেন, এগুলো হচ্ছে কোষ, চামড়া, বিভিন্ন জায়গায় কাজ করে। আমি জাস্ট দেখাই, 3টা নাম বলবো কোথায় গিয়ে কাজ করে। ধরা যাক এটা হচ্ছে হিউমেরাস, হাড্ডি। আচ্ছা, আমি এই সাইডে লিখি এটা। হিউমেরাস, এটা যকৃৎ, এটা হচ্ছে ব্রেন। কোথায় গিয়ে কী কাজ করে আমি আপাতত ব্রেনটা বাদ দিয়ে দিই, কারণ আমরা যখন ব্রেন পড়বো তখন পড়বো। রক্তনালী থেকে যকৃতের মাঝ দিয়ে তো সব রক্তই যায়, যারা 3rd মান্থ করছো তারা জানো। যাওয়ার সময় এখানে জীবাণু আসতে পারে, তো যকৃতে শ্বেত রক্তকণিকা যদি যায়, তার নাম হচ্ছে কাপ্ফার কোষ। কাপ্ফারটা আসলে একজন বিজ্ঞানীর নাম অনুসারে। তাহলে এইটাই আসলে হচ্ছে শ্বেতকণিকা। প্রশ্ন আসে যে যকৃতে ফ্যাগোসাইটোসিস বা জীবাণু ভক্ষণ করে কোন শ্বেতকণিকা? যকৃতে, তার নাম হচ্ছে কাপ্ফার কোষ, বলে দিবা। অস্থিতে যদি জীবাণু আসে হাড্ডির ভেতরে, তাহলে ওই শ্বেতকণিকাটাই হাড্ডিতে যারা যায় তাদের নাম হয়ে যায় অস্টিওক্লাস্ট। ক্লিয়ার? সি ফর ক্লাস্ট, সি ফর কিলার। তাহলে অস্টিওক্লাস্ট মানে কি? অস্টি মানে হচ্ছে হাড্ডি, হাড্ডিতে কিল করছে যে জীবাণু, জীবাণুকে যে কিল করছে শ্বেতকণিকাটা, তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে দুটো মনে রাখো, হাড্ডিতে যদি শ্বেতকণিকা গিয়ে জীবাণু ভক্ষণ করে, জীবাণু মেরে ফেলে, তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। যকৃতে যদি যায় তার নাম হচ্ছে কাপ্ফার কোষ। ওকে, শেষ। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? এক 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, আমরা যতটা পারি। নামের ভিন্নতা কেন ছাড়? তাহলে দেখেই আমরা বলতে পারি যে ওখানকারটা কি। অস্থিতে যদি যায়, তোমার বাসা হচ্ছে নোয়াখালী, তুমি গেছে রংপুরে, তাহলে তোমার দেখা যেন নোয়াখালী না বোঝা যায়, তোমার নামটা এখন চেঞ্জ করতে হবে, রাইট? যেমন ফেসবুক আসার পর নাম কি হয়েছে? আসাদুল, হাবিবুল, আশরাফুল, মনোয়ারুল, শফিউল, এই নামগুলো কি হয়ে গেছে? শফিউল হয়ে গেছে শফিক, আশরাফুল হয়ে গেছে আশরাফ, মনোয়ারুল হয়ে গেছে মনোয়ার, হাফিজুল হয়ে গেছে হাফিজ। তার মানে ফেসবুকে আশরাফুল, মনোয়ারুল এই টাইপের নামগুলো একটু যায় না ট্রেন্ডের সাথে, রাইট? ঠিক কি না? তো এখানে চলে আসছো, তোমার নামকরণটা ওই অনুযায়ী করতে হবে। দেখো, অস্থিতে আসছে, নাম হয়েছে অস্টিওক্লাস্ট, মানে সে দেখেই বোঝা যায় সে হাড্ডিতে কাজ করতেছে, অস্টিও আছে। যকৃতে গেছে, যেহেতু বিজ্ঞানী তার নাম অনুসারে দিয়ে দিয়েছে, তাহলে আমরা আলাদা করতে পারলাম যে এ শুধু
যকৃতেই কাজ করবে কাফার কোষ, সে কখনো ব্রেনেই কাজ করবে না, যদিও একই জিনিস। যাই হোক, ডাব্লিউবিসির প্রকার পড়াবেন না, এই যে লিখে রাখছি প্রকার পড়াবো এখন। আমরা এবার দেখি ডাব্লিউবিসি বাংলা কি? শ্বেত কণিকা। শ্বেত কণিকার বর্ণ কি? শ্বেত না সাদা? বর্ণহীন। সাবাস। ডাব্লিউবিসি বাবার নাম হচ্ছে, জন্মস্থান হচ্ছে অস্থিমজ্জা, রাইট? বাবার নাম হচ্ছে মাইলোব্লাস্ট। কেন বাবার নাম মাইলোব্লাস্ট? তাহলে অস্থিমজ্জাতে এগুলো থাকে, বাবা আছে, এখান থেকেই ডাব্লিউবিসি উৎপন্ন হয়। একটু ভালো করে খেয়াল করো, ব্লাস্ট মানে কি? অপরিণত। অপরিণত কি? এরাই তো পরিণত হয়, রাইট? ব্লাস্ট মানে হচ্ছে আগের দশা, তাহলে এখান থেকেই পরে তৈরি হচ্ছে, তাহলে এটাই কিন্তু বাবা বা স্টেম কোষ, স্টেম সেল। বোঝা গেল? হোয়াট ইজ মাইলো? মতে মাইলো, মতে হচ্ছে মেডুলা, মেডুলাতে হচ্ছে মজ্জা। মাইলো মানে মেডুলা, মেডুলা মানে হচ্ছে মজ্জা, মজ্জা মানে হচ্ছে ভেতরের অংশ। বুঝো না এই ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? ওকে, লেট মি প্রসিড। বাবা শেষ, এবার বাচ্চা। মাইলোব্লাস্ট থেকে আসে ডাব্লিউবিসি বা শ্বেতকণিকা, শ্বেতকণিকা বাচ্চা দেয়। ওকে, ভালো করে খেয়াল করো। কিছু বাচ্চার নাম হচ্ছে মলি, কিছু বাচ্চার নাম হচ্ছে নিবে। নি ই বে। ক্লিয়ার? তো এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে এইভাবে মনে রাখবা, বেন টেন। বেন টেন কি? কার্টুন ক্যারেক্টার, রাইট? এইভাবে মনে রাখবা। বিতে বেজোফিল, ইতে ইওসিনোফিল, এনতে নিউট্রোফিল। পাবাই যেহেতু আমি আর এটা রাখলাম না। 10 আচ্ছা বাদ, এটা বাদ। লিতে হচ্ছে লিম্ফোসাইট, মতে হচ্ছে মোনোসাইট। কয়টা বাচ্চা পেলাম আমরা? 1 2। কার বাচ্চা? ডাব্লিউবিসি। তাহলে ডাব্লিউবিসি বিভিন্ন প্রকারের হতে পারে। এবার আসি এটা, এনতে হচ্ছে নিউট্রোফিল, ইতে হচ্ছে ইওসিনোফিল, মহিবুল্লাহ বোঝা যায়? বেতে হচ্ছে বেজোফিল। আজকে আমি তোমাদের এই টপিকটা এমন করে পড়াবো সারা জীবন মনে থাকবে, কখনো উল্টাপাল্টা করা যাবে না, যেভাবে প্রশ্ন আসুক না এখন আনসার করতে হবে। ওকে, আর রেডি? তাহলে আমরা একটু অতীত ইতিহাসগুলো মিশিয়ে দিই। দেখো, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এই দুইটার মধ্যে মেয়ে কোনটা? মলি। মলি মাছ হচ্ছে মেয়ে। বায়োলজিতে আমরা বারবার মেয়ে পাই, তো তোমরা ভাইবো না যে আমি বারবার ইচ্ছাকৃতভাবে ওদিকে যাই, আমি তোমাদের বোঝানোর জন্য এসব কথা বলি, রাইট? মেয়ে মানে কি? মানে হচ্ছে সৌন্দর্য, রাইট? তো মেয়েরা সৌন্দর্য চর্চা করে, যাদের মুখে ব্রণ হয় তারা টেনশনে থাকে, যাদের মুখে ব্রণ নাই তারা সুন্দর। অনেকেই ভাবে এটা, আসলে মুখের দাগ আর সৌন্দর্য নির্ভর করে না, কিন্তু আমরা তো রেসিস্ট। কালো, মুখে দাগ, খাটো, মোটা, দরিদ্র, রেসিস্ট। আমরা জন্মসূত্রে রেসিস্ট। তো মেয়ে মানেই হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য মানে হচ্ছে ব্রণ নাই বা মুখে দানা নাই। ওকে, ছেলেদের যত রোদে পোড়া চেহারা হবে, তামাটে হবে, রগগুলো বের হবে, তত বেশি সৌন্দর্য, রাইট? তাহলে মুখে ব্রণ বা দাগ, কাটা দাগ থাকলে আর সৌন্দর্য। একটা সময় ছিল
যে তুমি কতটুকু বীর এটা বোঝার জন্য তোমার গায়ে কতগুলো দেখি যুদ্ধক্ষেত্র দাগ আছে, কাটা দাগ আছে, এটা দ্বারা বিবেচিত হইতো। তাহলে এর গায়ে ব্রণ আছে, রাইট, দানা আছে, তাহলে এগুলো হচ্ছে দানা দার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দানাদার কারা, দানাহীন কারা। মহিবুল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই কোষটা যদি আমরা পাই, কোষ পেলাম, নিউক্লিয়াস পেলাম, যেহেতু শ্বেতকণিকায় নিউক্লিয়াস আছে, দেখো ক্লিয়ার। বাট এইটার ক্ষেত্রে দেখো, এটা একটা কোষ, নিউক্লিয়াস, দেখো দানা, দেখছ? তাহলে এটা দানাদার, এটা দানাহীন। এখন দেখো দানাদার যেগুলা, দানা মানে হচ্ছে গ্রানিউল, দানাদার মানে হচ্ছে গ্রানিউল। তোমরা তো জানো যে গ্রেইন বলে একটা শব্দ আছে, গ্রেইন মানে কি, শস্য দানা, রাইট? তাহলে গ্রেইন থেকে গ্রানিউল শব্দটা আসে। তাহলে এরা হচ্ছে দানাদার কোষ, এই যে এগুলা। তাহলে ফুল নেম হচ্ছে গ্রানিউল যোগ সাইট, তাই না? তাহলে আমরা ছোট করে লিখতে পারি গ্রানুলোসাইট, গ্রানিউলোসাইট, গ্রানিউলযুক্ত কোষ। তাহলে এরা কি হবে? গ্রানুলোসাইট। মানে হচ্ছে উইদাউট, মানে দানা নাই কোষে। ক্লিয়ার? এ তোমরা সবাই বুঝতে পারতেছো? কমেন্টে বলো, দেন আমি প্রসিড করব। তোমরা তো জানোই যে তোমাদের পিতামাতা তোমাদের ছোটবেলা ধর্ম শিক্ষা দিয়েছে। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, প্রত্যেকটা ধর্মে দেখবা স্যাক্রিফাইসের একটা গুরুত্ব আছে। স্যাক্রিফাইস মানে হচ্ছে, যেমন মুসলমানরা হচ্ছে কোরবানির সময় স্যাক্রিফাইস করে, তাদের অর্থ দ্বারা একটা পশু কেনে, পশুটাকে তারা হচ্ছে কোরবানি দেয়, দেওয়ার পর এগুলো নিজের অংশ অল্প কিছু রেখে বাকিটা দিয়ে দেয় দরিদ্র লোকজন এবং আত্মীয় স্বজনকে, রাইট? তুমি আসলে কি স্যাক্রিফাইস দিলা? গরুর মাংস না, তুমি স্যাক্রিফাইস দিলা হচ্ছে তোমার মানিটা, অর্থটা, তোমার সম্পত্তি থেকে। এবার চিন্তা করো হিন্দু ধর্মের ক্ষেত্রে, তোমরা তো হচ্ছে তোমাদের দেবতা দেবীর উদ্দেশ্যে তোমরা কিছু হচ্ছে স্যাক্রিফাইস করো, রাইট? যেমন হিন্দুদের ক্ষেত্রে পূজা অর্চনা করলে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, এগুলোও কিন্তু এক ধরনের স্যাক্রিফাইস। এখন দেখো ধর্মে কিন্তু স্যাক্রিফাইসের একটা গুরুত্ব আছে, দীর্ঘদিন থেকে, প্রাচীনকাল থেকে স্যাক্রিফাইস, দ্যাট মিনস তুমি কিছু অর্জন করবা বিনিময়ে। আজকে আইপিএল হচ্ছে, আজকে ইংলিশ প্রিমিয়ার লিগ হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, বা আজকে তুমি ঘুমটা বাদ দিয়ে, খানাটা বাদ দিয়ে ক্লাস করছো, ট্রাস্ট মি, ঈশ্বর দেখতেছেন, সৃষ্টিকর্তা দেখতেছেন, এর বিনিময়ে অবশ্যই তোমরা পাবো। আজকে স্যাক্রিফাইস করো, 2টা বছর কিংবা যারা সেকেন্ড ইয়ার আছে 1টা বছর পর তুমি আর এই অবস্থানে থাকবা না। আমি পার করে আসছি অ্যাডমিশন একেবারে রুট লেভেল থেকে, যেখানে তো আমি এগুলো কিছুই জানতাম না, ভয়ানক কষ্ট করে পার হয়ে আসছি। আজকে আমি জানি আমি কতটা স্টেবল, কতটা সুখে আছি, সচ্ছলতায় আছি। এর মানে হলো ওই সময়টা আমি স্যাক্রিফাইস করছিলাম, তখন কিছু ছিল না, কিছু দেখার উপায় ছিল না। থাকলেও আমরা ক্লাসে আগে গেছি, থাকলেও আমরা কোচিংয়ে আগে গেছি। তো যারা ক্লাস করছে না তারা তো এই লাইফটা আবার দেখবা। বলে রাখি, তুমি যদি স্যাক্রিফাইস না করো, তুমি যদি ধর্মবিশ্বাসী হয়ে যাও, খুব এক্সট্রা ব্রিলিয়ান্ট কিংবা ঈশ্বর না চাইলে তুমি কখনোই বিনিময় পাবো না। তো যারা ক্লাস করছো সবাইকে শুভকামনা। আমি খুব ভালোভাবেই জানি তোমরা অনেক কিছু অর্জন করবা। তুমি অনেক ট্যালেন্টেড, ক্লাস করছো, তুমি ভালো করবা। তুমি ইডিয়ট, ক্লাস করছো, জানছো, একটা সময় গিয়ে দেখবা যে পারছো, তুমি অর্জন করবা। ঠিক আছে?
মেধা, ট্যালেন্ট এগুলোর কোনো গুরুত্ব নাই যদি তুমি এটাকে শানিত না করো। ধার দিতেই হবে ছুরি। সো এইটা থাক আপাতত। আমরা চলে আসি দানাদারগুলোতে। আমরা একটু জুম করি। এই যে দেখো একটা ফোঁটা আছে, এটাকে আমি একটু জুম করলাম। জুম করলে এই যে ফোঁটাটা, তাহলে এই ফোঁটাটা হচ্ছে এত বড়, তাহলে এটা একটা থলি। থলির ভেতরে কি আছে? এনজাইম আছে। এনজাইম আছে। তোমরা তো জানো এনজাইম মানে বিক্রিয়া দেয়। বিক্রিয়া মানে কি? দুইটা জিনিসকে একসাথে করে নতুন একটা জিনিস করা, কিংবা একটা জিনিসকে ভেঙে নতুন দুইটা জিনিস করা, তাই না? আরে এরা তো শ্বেতকণিকা, জীবাণু আসে, এরা তো জীবাণুটাকে খায়, ভেতরে নিয়ে আসে। ভেতরে নিয়ে আসার পর জীবাণুটাকে যদি আমি এখন বিক্রিয়া দ্বারা টুকরো টুকরো করতে চাই, তাহলে এনজাইম লাগবে না? এনজাইম থাকতে গেলে কি লাগবে? থলিটা লাগবে। এই থলিগুলো লাগবে, এই যেগুলো, এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিবে, জীবাণুটাকে মেরে ফেলবে। তাহলে এখন বলো যে দানাদার মানে যে দানাগুলো আছে, দানাগুলো কি? এগুলো আসলে থলিকা। কিসের থলিকা? এনজাইমের থলিকা। কেন? জীবাণু আসলে এনজাইম বের করে দিব, জীবাণুকে টুকরো করে দেবে। ক্লিয়ার? শেষ। 2, কিভাবে জীবাণুকে চেনে? প্রত্যেকটা শ্বেতকণিকার গায়ে এরকম একটা শিকল আছে, প্রোটিনের শিকল আছে বা পলিপেপটাইডের শিকল আছে। আরেকটা জীবাণু চলে আসলো, দেখা গেল এর শরীরে এইরকম একটা আছে, এইটার এটা মিল হলো। আচ্ছা, আমি আর একটু ভালো করে দেখি। এইটা একটা শিকল এত বড়, এখানে একটা শিকল এত ছোট, মিল হইল। এ যখন আসবে, এ কিন্তু সাথে সাথে চিনে ফেলবে যে আমারটার মতো এরটা না। সাথে সাথে এটাকে কি মেরে ফেলবে, খেয়ে ফেলবে, যা ইচ্ছে তাই করবে। তাহলে এটা তো একটা বাইরের কোষ, ব্যাকটেরিয়া একটা কোষ, জীবাণু একটা কোষ, আমাদের শরীরে এগুলো তো কোষ। এই জিনিসটা আমাদের শরীরকে তাহলে কিভাবে চেনে? দেখো, আমাদের শরীরে সবগুলো কোষে এরকম আছে, তাহলে সে আমাদের শরীরে এগুলো চিনছে, বলতেছে এগুলো আমার শরীরের, এগুলো আমার বাড়ির লোক, এগুলো আমার বাড়ির না, তাহলে এগুলোকে মেরে ফেলো, এরা বেঁচে যায়। মাঝে মাঝে এমন হয় যে এটাকে চিনতে পারে না, কারণ কি? ওই যে সিনেমার মতো পেছনে বন্দুকের বাড় দিয়ে আঘাত করছে, স্মৃতি হারাই গেছে। আমি কে, আমি কে, আপনি কে? আমি তোমার বাবা, তুমি আমার বাবা, কেমনে প্রমাণ দিতে হবে? উপায় নেই। তাহলে মাঝে মাঝে হয় যে শীত রক্তকণিকা আমাদেরও কিন্তু আক্রমণ করে, তখন কিন্তু আমাদের শরীরে অ্যালার্জি বা হচ্ছে আমাদের শরীরে কোষগুলো মারা যেতে পারে। খুব খারাপ জিনিস এটা। এটাকে হলো অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মানে হচ্ছে কি? নিজেই নিজের ইমিউনিটিকে আঘাত করা, নিজেই নিজের সুরক্ষা ব্যবস্থাকে আঘাত করা। সুরক্ষা ব্যবস্থার সাথে কারা জড়িত? শ্বেতকণিকা। শ্বেতকণিকা আমাদের আঘাত করে। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? শেষ। তাহলে আমরা এটাও শিখে ফেললাম কীভাবে জীবাণুকে চেনে, এটাও শিখে ফেললাম মাইলোব্লাস্ট থেকে উৎপন্ন হয়, এটাও শিখে ফেললাম। মাইলোব্লাস্ট আছে হাড্ডির ভেতরে, লাল অস্থি মজ্জা, এটাও শিখে ফেললাম। পড়া আমাদের শেষ। এখন আমরা এগুলো দেব। মহিবুল্লাহ, আমরা কি পড়ছি? দানাদার না অদানাদার? দানাদার। ওকে, এখন দেখো, যার মুখে দানা আছে সেই কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে, তাই না? ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে কি হবে? বর্ণ বদলে যাবে, বর্ণ বদলে যাবে। এদের মুখে দানাদার, তাহলে এদেরও আমরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখবো। এদের আমরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখবো না। একজন সায়েন্টিস্ট আছেন, সায়েন্টিস্টের নাম হচ্ছে লিশম্যান। সে যে আবিষ্কার করেছে রংটা বা ক্রিমটা, তার নাম হচ্ছে লিশম্যান রং। তাহলে এরা কি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে? কি মাখবে? লিশম্যান রং। কারণ কি? এটা দানা আছে, এগুলো হচ্ছে দানাদার শ্বেতকণিকা। লিশম্যান রংটা আসলে কি? একটু ভালো করে খেয়াল করো। এটার নাম হচ্ছে মিথাইলিন ইওসিন, আর হচ্ছে মিথাইলিন ব্লু থাকে, মিথাইলিন ব্লু। এই দুইটা মিলেই হচ্ছে এই রংটা। তাহলে এই রংটা আমরা এদের উপর ঢেলে দিব, ঠিক আছে? এইগুলা কি জিনিস একটু দেখি। এই ইওসিন হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে বেজ বা ক্ষার।
এখন তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা কি আমার কথা এই পর্যন্ত বুঝতে পারছো? আমি কি প্রসিড করব নাকি আজকে এখানে শেষ করব? প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি একটা কথা বলে রাখি, দেখো এটা ভিডিও চলছে, এগুলো হচ্ছে কমেন্ট, হ্যাঁ এগুলা তোমার যদি কমেন্টে বিরক্তি ধরে তুমি এক কাজ করবা, ডান পাশে এরকম সরাই দাও, দেখো আর কমেন্ট নাই। তাহলে একজনের কমেন্টে আরেকজন বিরক্ত হওয়া যাবে না। কমেন্ট আমি পুরোপুরি বলতে পারি না অফ করো, কারণ কমেন্ট করতেছে বলে সে জায়গায় আছে, ওরা কমেন্ট করা বন্ধ করে দাও, ওর ক্লাসে ভালো লাগবে না, তাই না? সবাই ক্লাস করতে কিন্তু আসে না। আবার হ্যাঁ, তুমি যদি একটু কমেন্টটা করে অফ করে পড়ো তাহলে সমস্যা নেই। আবার যদি তুমি কমেন্ট দেখতে চাও তাহলে টেনে নিয়ে আসো, এই যে কমেন্ট চলে আসছে, ঠিক আছে? মহিবুল্লাহ ক্লিয়ার? এখন আমরা দেখব লিশম্যান রংটা আমরা একেও দিব, একেও দিব, একেও দিব, সবার মুখে দানা আছে। লিশম্যান রংটা দিলে এরা কি করে? এই যে দেখো নিউট্রোফিল, নিউট্রো মানে হচ্ছে নিউট্রাল, ফিল মানে হচ্ছে আকর্ষণ। বোঝা গেল? তো অনেক মেয়ে আছে যাদের মুখে দাগ আছে, তো কি হয়েছে, আমার মুখে এটা, তোমার ভাল লাগলে যাও, না লাগলে চলে যাও, ভাল লাগলে ইটস ওকে। তো এই হচ্ছে মুখে দানা আছে, কাউরে পাত্তা দেয় না, মানে তার আকর্ষণ নিউট্রাল। কিসের প্রতি? রঙের প্রতি। ফেয়ার অ্যান্ড লাভলি সে মাখবে না। তাহলে এখন দেখো লিশম্যান রঞ্জকে কি নিউট্রোফিলকে রঙিন করা যায়? যায় না। আমরা তো জানি যে রক্তকণিকা যেহেতু এটা একটু রঙিন না। তাহলে এই হচ্ছে আসলে বর্ণহীন, ওকে, তার আকর্ষণ নাই। এই যে দেখো এই দুইটা, দেখো বেজোফিল নামটা দেখে আমরা বুঝতে পারছি এখানে বেজ আছে, বেজ মানে হচ্ছে ক্ষার। তাহলে দেখো লিশম্যানের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইওসিন অ্যাসিড, মিথাইলিন ব্লু ক্ষার। তাহলে সে মিথাইলিন ব্লুকে আকর্ষণ করে। ভাত খাইতে দিচ্ছ, তরকারি দিচ্ছ দুইটা, সে একটা নিবে, ওকে। তাহলে বেজোফিল ক্ষারকে নিয়ে নেয়, এই যে ফিল মানে হচ্ছে আকর্ষণ, আসক্তি। তাহলে বেজোফিল ক্ষার আসক্ত হয়ে বা ক্ষারাসক্ত হয়ে বেনি হয়ে যায়। বেতে হচ্ছে বেজোফিল, নিতে হচ্ছে নীল, ওকে। তাহলে বেজোফিলের বর্ণ এখন কি হয়ে যায়? নীল। কোনগুলা নীল হয়? লুক ভালো করে দেখো, এটা হচ্ছে কোষ, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে দানা। তাহলে এই যে এগুলা হয়ে যাবে নীল, ঠিক আছে। ইওসিনোফিল দেখো, ফিল মানে আকর্ষণ, ইওসিন মানে হচ্ছে এই যে ইওসিন। তাহলে অ্যাসিডটার প্রতি সে আকর্ষণ হয়। তাহলে অম্লাশক্তি হয়ে বা লিশম্যান রঞ্জকে সে ইলা হয়ে যায়। ইতে হচ্ছে ইওসিনোফিল, লাতে হচ্ছে লাল। দেখছো কি বর্ণ ধারণ করে তিনটা? এটা পরীক্ষায় আসে, ওকে। মহিবুল্লাহ সব কি বোঝা যাচ্ছে? ওকে, শেষ। তোমরা কি সবাই বুঝতে পেরেছো?
এই কোনো পার্সোনাল অ্যাটাকে যাওয়া না। আমি এখানে তোমাদের বড় ভাই, তোমাদের টিচার, আমি যা ইচ্ছা তাই বলতে পারি। স্বাভাবিকভাবে নিতে হবে, আমি তোমাদের ভালোর জন্য বলছি। আর এখানে কেউ কাউরে পরিচিত না, কাউরের সাথে পার্সোনাল কলিশনে যাবা না, পার্সোনালিটি ধরে রাখবা, পাত্তায় দিবা না কাউরে। ডাব্লিউবিসি তো বর্ণহীন, তাহলে লাল নীল কেন হবে পাগলা? লিশম্যান রং দিছি তখন তো বর্ণ হয়েছে, এর আগ পর্যন্ত এদের কোনো বর্ণই ছিল না, তাই না? ঠিক কি না? দিস বলেই তো বর্ণ নিয়েছে, এর আগে তো নেয় নাই। এখন কেন আমাদের এটা করতে হয়? তুমি যখন একটা মানুষের হচ্ছে রক্ত নীলা নিয়ে তুমি দেখতে চাও যে তার অ্যালার্জি কেমন, অ্যালার্জি যদি দেখতে চাও তাহলে যে এইগুলো দেখা লাগে, তাহলে তুমি এইটা থেকে এগুলো আলাদা করবা কিভাবে? তখন রং করা লাগে, রং করে তুমি দেখবা যে একটা লাল হয়ে গেছে, তাহলে এই জিনিসটা তুমি খুঁজতেছিলা, তাই না? যারা যতক্ষণ খুঁজছো না ততক্ষণ রং করার দরকার নাই, যখন খুঁজবা তখন লাল করে আলাদা করে নিতে হবে। কারণ এই শুধু লাল হবে আর কেউ লাল হবে না, এই শুধু নীল হবে আর কেউ হবে না, এই জন্যই আমাদের রং করতে হয়। এগুলো গবেষণাগার, তোমার শরীরে এখন আছে, এখন সবাই বর্ণহীন। ওকে, শেষ। দেখো এখন আমরা কাজগুলো পড়ব, খুব ইম্পর্টেন্ট কাজগুলো, খুব ইম্পর্টেন্ট। নিউট্রোফিলের কাজটা আমরা একটু দেখে নিই। সব দানাদার পড়ছি আমরা এখনো। নিউট্রোফিল মানে হচ্ছে হায়েনা। তোমরা তো জানোই হায়েনা যদি মাংসের গন্ধ পায় তাহলে সে প্রথমে একা চলে আসে, এসে খায়, ডাক দিবে হায়েনা, তাহলে ডাকবে বাকিদের, ওদের জন্য রাস্তা দিবে, ওরাও খাবে। ওকে, নিউট্রোফিল কি? হায়েনা। দেখো সে কিন্তু ড্যাম কেয়ার গার্ল ছিল, রাইট? ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি মাখে না নিউট্রাল, তার মানে কাইন্ড অফ হায়েনা, বাঘ। তাহলে একটা মাংসের গন্ধ পেয়েছে কিংবা কাউরে সাইজ করতে হবে, সে কী করবে? একা গিয়ে তারা সাইজ করতেছে, তারপর সে ডাকতেছে, চিঠি পাঠাইছে তোমরাও আসো। ওরা যে আসবে রাস্তা তো করে দিতে, দেখো রাস্তা করে দিচ্ছে, তাহলে ওরা এসে খাবে। এই হচ্ছে ঘটনা। হায়েনা মনে রাখবা, ড্যাম কেয়ার গার্ল হচ্ছে হায়েনা। ওকে, শেষ। কি হয় দেখো, রক্তকণিকা ভেসে যাচ্ছে, এখানে একটা আছে হচ্ছে শ্বেত রক্তকণিকা, টিস্যু। সে এখান থেকে এখানে আসলো, কারণ এখানে একটা জীবাণু চলে আসছে, এটাকে খেতে হবে। তাহলে সে প্রথমে এই ছিদ্রপটটা দিয়ে এখানে আসে, এসে এটাকে খেয়ে ফেলে। যদি দেখে জীবাণুকে সে একা খাইতে পারছে না, কারণ পাশে আরও জীবাণু আছে, সে করবে কি? এখন কোথায়? এই জায়গা, রাইট? এখানে না? তাহলে ওর একটা ছবি দিই আমরা, ওখানে আমরা একটু সিনেমার মতো করে দেখি। এখানে আসছে, তাহলে জীবাণু আসছে কোষে, আমাদের শরীরের কোথাও, এগুলোর জীবাণু। সে করছে কি? রক্তনালীটা ভেদ করে এখানে চলে আসছে। সে করবে কি? একটা খাবে বা 2-3টা খাবে, এরপর আর খাইতে পারবে না। তাহলে সে কী করবে? তার শরীর থেকে এইরকম কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, ঠিক আছে? এই রাসায়নিক পদার্থগুলো যখন এখানে ক্ষরণ হবে, এগুলোর স্মেল আছে। স্মেল মানে বোঝা যায়। কে বোঝা যায়? ওর দলের হায়েনারা বুঝতে পারে। এখানে তো আরও হায়েনা আছে, তাই না? তাদেরও তো আসতে হবে, যেহেতু অনেকগুলা। তাহলে সে করবে কি? রাস্তাটা একটু ওপেন করে দেবে, এরাও চলে আসবে এখানে, এও চলে আসবে এখানে। দেখছো, 3টা ঘটনা ঘটে। তাহলে আমি পুরো ব্যাপারটা একবার বলি। কোথাও যে জীবাণুর অনুপ্রবেশ ঘটে, নিউট্রোফিল রক্তনালীর সরু প্রাচীরের সরু ছিদ্রপথ ভেদ করে জীবাণুর কাছে গিয়ে ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগো মানে তো খাওয়া, রাইট? কে খায়? সাইট, কোষ। তাহলে খাওয়ার প্রক্রিয়া মানে অসিস। পুরোটা কি হলো? ফ্যাগোসাইটোসিস। এক, ডাকবে কিভাবে?
রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। ঠিক আছে, এরপর সে কী করবে? রাসায়নিক পদার্থ ক্ষরণ হলে আরও অনেক বেশি নিউট্রোফিল আসবে। নিউট্রোফিল, এটাকে বলে এগ্রিগেশন, বইয়ের দরকার নাই। নিউট্রোফিল এন সংখ্যক, মানে অনেক সংখ্যক চলে আসলো। ক্লিয়ার? হাইনার স্বভাবের। এই পর্যন্ত ক্লিয়ার? তোমার ক্লিয়ার? শেষ। এখানে একটা জিনিস শুধু জানতে হবে, এই যে এ সরু ছিদ্রটাতে বের হয়ে আসতেছে, এইটার নাম কি? এটাকে বলা হচ্ছে ডায়াপ্যাডেসিস। ভালো করে খেয়াল করো, ডায়াপ্যাডেসিস। ওকে, ওসিস মানে কি? প্রসেস। ডায়া মানে হচ্ছে থ্রো, মানে কোনো কিছুর একটা ভেতর দিয়ে যাচ্ছে। এই যে ভেতর দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? লাফ দিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে হেঁটে যাচ্ছে কোনো একটা ভেতর দ্বারা, তার লিপ। রাইট? বই বললে বোঝা গেল? তাহলে সে ডায়াপ্যাডেসিস প্রক্রিয়ায় যাচ্ছে। ডায়া মানে হচ্ছে থ্রো, কোনো কিছুর ভেতর দিয়ে, লিপ মানে হেঁটে যাওয়া, চলে যাওয়া। কেমনে হেঁটে যায়? এরা তো একটা কোষ। কেমনে হেঁটে যায়? সে করে কি? প্রথমে একটা পা তৈরি করে, এখানে এখানে আর একটা পা তৈরি করে মানে এমিবার মতো চলে যায়। কিসের মতো যায়? কিসের মতো যায়? এমিবার মতো। এমিবার মতো। তাহলে ময়েবা, আর মতো মানে কি? অয়েড। ফুল নাম কি হলো? অ্যামিবয়েড। তাহলে এই চলনের নাম কি? অ্যামিবয়েড চলন। কোন প্রক্রিয়ায় রক্তনালীর প্রাচীর ভেদ করে গেল? ডায়াপ্যাডেসিস প্রক্রিয়ায়। এখন তোমাদের এক্সট্রা একটা জিনিস শেখায়, সেটা হলো যে কেমিক্যালটা দেখলো, কেমিক্যালের দিকে তো এরা সবাই চলে গেল, যে কেমিক্যাল এখানে ক্ষরণ হয়েছে মানে এখানে জীবাণু চলে আসছে। তা সে কীভাবে গেল? কেমিক্যালটার প্রতি তার একটা চলন হলো না? তাহলে এখানে দেখো, চলনটার নামই হচ্ছে অ্যামিবয়েড চলন। তাহলে ব্যাপারটার নাম কি? ব্যাপারটা হচ্ছে কেমিক্যাল দেখলো, কেমিক্যাল দেখে সে ওদিকে চলে গেল। টেক্সিস। টেক্সিস মানে হচ্ছে চলন। তাহলে পুরোটার নাম কি হবে? ক্যামোটেক্সিস। তিনটা জিনিস আমরা শিখলাম এখানে। সরু ছিদ্র পার হয়ে যাওয়ার নাম হচ্ছে ডায়াপ্যাডেসিস। হেঁটে যাচ্ছে যেভাবে, এটার নাম হচ্ছে অ্যামিবয়েড চলন, অ্যামিবার মতো। কেমিক্যালের প্রতি যেহেতু সে দেখে গেল, এই জন্য এটার নামই হচ্ছে ক্যামোটেক্সিস, মানে এই চলনটা। তাহলে ক্যামোটেক্সিস কি? রাসায়নিক পদার্থের দিকে চলন। প্রিয় স্টুডেন্ট, সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমি পরের দুইটার কাজ 5 মিনিটের মধ্যে শেষ করবো, দেন আমরা ক্লাস ছেড়ে চলে যাবো। 1 ঘন্টা 49। নেক্সট ক্লাসগুলো এত বড় হবে না। প্রথম দিনের ঋণ আমি শোধ করতে পেরেছি আমার মনে হচ্ছে। দেখো, আমরা কিন্তু শেষ করে ফেলছি। ক্যামোটেক্সিস বানান কে না, কেমিক্যালের সি দ্বারা। আমি কি আমার প্রথম দিনের ক্লাস যে প্রবলেম হয়েছিল, তোমাদের কি মনে হচ্ছে যে আমি ওটার প্রতিদান দিতে পারছি? আসলে এত বড় ক্লাস নেওয়া উচিত না। এর একটা কারণ হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ার, বেশি ফার্স্ট ইয়াররাও আছো, সেকেন্ড ইয়ারের তো টেনশন, তাদের কোনো সমস্যা নাই, আরও 3 ঘন্টা পড়ালেও। ফার্স্ট ইয়ারদের যেহেতু সময় আছে, দেখা যাবে। তোমাদের তো অনেকের ধারণা বায়োলজি পরীক্ষার আগে পড়বো। বলো তো যে 2টা ক্লাসে আমি 3 ঘন্টা ক্লাস নিচ্ছি, 4টা চ্যাপ্টার হয়ে গেছে, আজকে 3টা ক্লাস, 5টা পেজ হয়েছে, হয় নাই। একটা সময় আমরা কি করবো? একদিনে 5টা 10টা পেজ কমপ্লিট করার সক্ষমতা অর্জন করবো, এটা এই মাসের পরেই। বাট এখন বুঝতে পারছো যে কি ভয়ানক বায়োলজি। ক্যামোটেক্সিস ম্যালেরিয়ায় পেয়েছিলাম, ইয়েস,
প্লাজমোডিয়াম বা জীবাণুগুলো যকৃৎ কোষের ভেতরে রাসায়নিক পদার্থ দেখে ভেতরে যায়, এটাও কেমোটেক্সিস। আজকে থাক স্যার, আজকে থাক স্যার। এ 2 লাইনের পড়া, এটা পড়াবো না, পড়াবো না আজকে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। শিডিউল ক্লাস যেভাবে আছে, আজকে আমি রুটিন আবার নতুন করে আমরা পরের মাসে রুটিনটা অ্যাড করে দেবো। মেডিকেল এডমিশনে যারা আছো, মেডিকেল ভার্সিটি এডমিশনে, তাদের আজকে আমরা জিকে এবং ইংলিশের রুটিন 1 মাসের দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে থাকার জন্য। নেক্সট ক্লাসে অবশ্যই লাইভে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।